সালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, যারা আজকের এই লাইভ ক্লাস দেখছো এবং যারা জুমে আমার সাথে উপস্থিত আছো তাদের সবাইকে ক্লাসে স্বাগত জানাচ্ছি। আহ, তোমরা সবাই জানো কালকের অ্যানাউন্সমেন্ট অনুসারে কালকে বিইউপির প্রশ্ন বিশ্লেষণ ক্লাস হয়েছিল এবং আজকে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন বিশ্লেষণ ক্লাস। তোমাদের অনেকেই আমাদেরকে নানা ধরনের টেক্সট করেছো কালকের ক্লাসের পরে আগে ক্লাসের সময়ে। তোমরা আমাদেরকে বলেছো যে প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন বিশ্লেষণ দিয়ে শুরু করলে ভালো হতো। তোমাদের জন্য একটু বলি, সেটা হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটি নিঃসন্দেহে খুব আকর্ষণের জায়গাতে আছে বা সবাই চায়, কিন্তু এই যে জাহাঙ্গীরনগর বিইউপি এইগুলোর প্রশ্ন বিশ্লেষণের জন্য বসে থাকে এরকম অনেক স্টুডেন্ট রয়েছে। এবং এমন না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন বিশ্লেষণ করা হবে না। সবচেয়ে মজা লেগেছে যে কালকে একটা স্টুডেন্ট টেক্সট করেছে, ইনবক্স করেছে, মেসেজ দিয়েছে আর কি, যে আপনাদের সাধারণ জ্ঞান তো দেখি শুধু ইংরেজিতে পড়ানো হয়, উনি এত ইংরেজি বলে কেন। ঠিক আছে, এরকম একটা বিষয় লিখে একজন মেসেজ দিয়েছে। তো ভাই, বিইউপির প্রশ্ন আসলে ইংরেজিতে হয় এবং আমরা যে প্রশ্ন বিশ্লেষণ করি এটা মূলত বিইউপির বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ ছিল। মানে বিগত বছরের প্রশ্নেরই তো আমরা বিশ্লেষণ করেছি, তাই না? আর আজকে ইংরেজি হবে না, আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তোমরা দেখবা বি ইউনিটে কিছু আইকিউ, কিছু ম্যাথমেটিক্যাল কিছু বিষয় আলোচনা করা হবে। তবে আমরা সাধারণত আইকিউ এবং ম্যাথের যে বিষয়গুলো আছে সেগুলো খুব কম আলোচনা করার চেষ্টা করব, যেগুলো মূলত একেবারে সাধারণ জ্ঞান রিলেটেড প্রশ্ন, সেগুলোই আমরা আলোচনা করার চেষ্টা করব। ঠিক আছে। আর আমরা একদম শেষে প্রশ্ন বিশ্লেষণের একটা চার্ট রেখেছি যেখানে আমরা দেখিয়ে দেব, যদিও আমরা জাহাঙ্গীরনগরের প্রশ্ন বিশ্লেষণের বিষয়টা জানি যে জাহাঙ্গীরনগরে প্রশ্ন কোত্থেকে আসে, এটা জাহাঙ্গীরনগরের সার্কুলারে বলে দেয়া থাকে। তারপরেও আমরা সার্কুলার পর্যন্ত অপেক্ষা করব না, আমরা তোমাদেরকে এখানেই দেখিয়ে দেবো যে কোন বিষয়গুলো থেকে প্রশ্ন এসেছে, কোন বিষয়গুলো থেকে প্রশ্ন আসে, এই ব্যাপারগুলো আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে। তো আমরা প্রশ্ন বিশ্লেষণ শুরু করব তার আগে আমি আবারও বলে নিই, এই প্রশ্ন বিশ্লেষণ ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ক্লাস করার মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমাদেরকে কোন বিশ্ববিদ্যালয়ের জন্য এক্স্যাক্টলি কি কি পড়তে হবে। এছাড়া আজকে প্রশ্ন বিশ্লেষণের পর আমি তোমাদের আমাদের কোর্স আউটলাইন ওপেন করে দেখিয়ে দেব যে এই প্রশ্ন বিশ্লেষণের সাথে কিভাবে আমাদের কোর্স আউটলাইন পুরোপুরি অ্যালাইন করে, বা আমরা কিভাবে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, যেমন কালকে বিইউপির ক্লাস হয়েছে, বিইউপির ক্লাসের জন্য আমাদের বা বিইউপির পরীক্ষার জন্য আমাদের প্রশ্ন, আমাদের আমাদের কোর্স আউটলাইন যেমন উপযোগী, তেমনি ভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অথবা ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা গুচ্ছ, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্যই যে আমাদের একক কোর্স লাইন মানে কোর্স আউটলাইন, মানে তোমাদের অনেক অনেক কোর্স, বা আমরা জানি অনেকগুলো প্ল্যাটফর্ম আছে বা অন্যান্য যে প্ল্যাটফর্ম গুলো তারা সাধারণত বিইউপির জন্য আলাদা কোর্স লঞ্চ করে, তারপরে ঢাকা ইউনিভার্সিটির জন্য আলাদা কোর্স থাকে, এরপরে গুচ্ছের জন্য আমরা দেখেছি আলাদা কোর্স থাকে। আর তোমরা দেখেছো যে আমাদের কিন্তু একটা কোর্সেই তোমরা সব প্রস্তুতি পেয়ে যাবা। এইখানে যে তোমাদের আলাদা আলাদা কোর্স থাকবে বা আলাদা আলাদা তোমাদের প্রস্তুতি মানে নিতে হবে, ব্যাপারটা এরকম না। তোমরা এক প্রস্তুতি দিয়েই প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ভালো ফলাফল করা সম্ভব। কারণ বিইউপিতেও সাধারণ জ্ঞান যেখান থেকে আসে, মোটামুটি জাহাঙ্গীরনগরও সাধারণ জ্ঞান কাছাকাছি আসে। তোমাদের অনেকেরই বিষয়ভিত্তিক সাধারণ জ্ঞান জাহাঙ্গীরনগরের, এটা অন্যতম ভয়ের কারণ। আজকে এই বিষয়গুলো খোলাসা হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। আর এছাড়া জাহাঙ্গীরনগরে অনেকগুলো সেট আসে প্রশ্নে, কাজেই অনেক জায়গার প্রশ্নের সাথে তোমাদের এই প্রশ্ন মিলতে নাই পারে, তোমাদের মনে হতে পারে যে কি ব্যাপার, প্রশ্ন কোত্থেকে দিল, কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো সেটে প্রশ্ন হওয়ার কারণে মূলত এই ব্যাপারগুলো ঘটে। তবে সব সেটেই মোটামুটি একটা সামঞ্জস্য রক্ষা করার চেষ্টা করা হয়, যেন মোটামুটি কাছাকাছি ডিফিকাল্টির প্রশ্ন, মানে ডিফিকাল্টি লেভেল যেন কাছাকাছি থাকে হ্যাঁ প্রশ্নে। তো যাই হোক, আমরা আর খুব বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে যাব আজকের প্রশ্ন বিশ্লেষণ ক্লাসে। এবং আমরা আজকের প্রশ্ন বিশ্লেষণ ক্লাসের শুরুতে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের আমরা আমরা প্রশ্ন বিশ্লেষণ করব। যথারীতি কালকের মতোই আমরা প্রশ্নের যে প্রশ্নটা তোমাদেরকে দেখাবো, তারপরে সেই প্রশ্ন মূলত কোন ধরনের টপিক থেকে এসেছে সেটা বলার চেষ্টা করব। এবং প্রশ্নের একদম মৌলিক টপিক বলে আবার বলার চেষ্টা করব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এটা কোন ক্যাটাগরিতে দিয়েছে। এবং একদম সব শেষে এই পুরো বিষয়টা একটা চার্ট বা একটা ছক আকারে তোমাদেরকে দেখিয়ে দেওয়া হবে। তাহলে আমরা শুরু করছি একদম প্রথম যে প্রশ্ন, আইবিআরডি এর পূর্ণরূপ কোনটি? আইবিআরডির পূর্ণরূপ কোনটি? আচ্ছা, এই প্রশ্ন, এই যে আইবিআরডির পূর্ণরূপ কোনটি, এইটা যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসে, মানে যদি অন্য বিশ্ববিদ্যালয়ে আসে তাহলে আমরা এইটাকে বলি যে আইবিআরডি পূর্ণরূপ কোনটি,
এই প্রশ্নটাকে আমরা কি বলি? আমরা বলি যে এই প্রশ্নটা হচ্ছে একটা আন্তর্জাতিক বিষয়ের প্রশ্ন, বা এটা একটা অ্যাক্রোনিম। অ্যাক্রোনিম মানে কি? মানে ওই যে কোনো শব্দের সংক্ষিপ্ত রূপ আর কি, এটা অ্যাক্রোনিম। অথচ অথচ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসলে আমরা এটাকে বলছি IR বা ইন্টারন্যাশনাল রিলেশনস এর প্রশ্ন। তার মানে আন্তর্জাতিক সম্পর্ক থেকে আসা প্রশ্ন। আমরা জানি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বলেই দিচ্ছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক থেকে প্রশ্ন আসবে। তাহলে এটা কি? এটা হচ্ছে IR থেকে আসা প্রশ্ন, IBRD পূর্ণরূপ জানতে চেয়েছে। আমরা গতকালের ক্লাসে, বিইউপির ক্লাসেও কিন্তু এই প্রশ্নটা কমন ছিল, যদিও পূর্ণরূপ জানতে চাইনি। ওই যে IBRD IMF প্রতিষ্ঠিত হচ্ছে ব্রেটন উডস এর মাধ্যমে, এটা বলেছিল। আমি তখন IBRD পূর্ণরূপ বলে দিয়েছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না। আজকে কি ফেসবুকে লাইভ দেখছে লোকজন? আচ্ছা, আমি একটু দেখি। আচ্ছা, হ্যাঁ দেখছে। তো যাই হোক, যেটা বলছিলাম, যে যে IBRDর পূর্ণরূপ কোনটি? আচ্ছা, শহীদুল সুমন বলেছে সাকিব শাহরিয়ার ভাই আপনার ক্লাসগুলো মিস করি ভাইয়া। আচ্ছা, আমিও তোমাদেরকে অনেক মিস করি রে ভাই। আমার যারা পুরাতন স্টুডেন্ট আছে তাদের সবাইকে সবাইকে খুব মিস করি। বর্ণিতা হিয়া জানতে চেয়েছে জুমের লিংক কোথায় পাবে। আমাদের যারা প্রাইভেট ব্যাচের স্টুডেন্ট আছে, মানে যারা আমাদের অলরেডি এনরোল করেছে আমাদের ব্যাচে, তারাই কেবলমাত্র জুমের লিংক পাবে। আচ্ছা, ঠিক আছে। আফরোজা সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। ওকে, আমরা আমরা কন্টিনিউ করে আমরা বুঝতে পারলাম যে জয়েন করেছে স্টুডেন্টরা। ঠিক আছে, এবার আমরা একটু দেখি যে IBRDর পূর্ণরূপ কোনটি, এটা এখানে জানতে চেয়েছে। আমরা জানি IBRDর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। এই যে এটা IBRDর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। তাহলে IBRDর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। এইটা তাহলে অ্যাক্রোনিম বা IR থেকে, জাহাঙ্গীরনগরের বিবেচনায় IR বা ইন্টারন্যাশনাল রিলেশনস থেকে আসা প্রশ্ন। পরের প্রশ্নে চলে যায়, জাতিসংঘ সনদ কোথায় স্বাক্ষরিত হয়? আবারও IR থেকে আসা প্রশ্ন বা ইন্টারন্যাশনাল রিলেশনস থেকে আসা প্রশ্ন। তবে নর্মাল আমরা যদি বিবেচনা করি, তাহলে এটা মূলত বিভিন্ন সংস্থা বা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে যে প্রশ্নগুলো আসে, সেই আন্তর্জাতিক সংস্থা থেকে আসা প্রশ্ন। আমরা জানি যে জাতিসংঘ সনদ একটা গুরুত্বপূর্ণ ঘটনা। UN চার্টার বলা হয় এটাকে ইংরেজিতে। জাতিসংঘ সনদকে ইংরেজিতে বলা হচ্ছে UN চার্টার। তাহলে এই যে UN চার্টার বা জাতিসংঘ সনদ, UN চার্টার বা জাতিসংঘ সনদ, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। জাতিসংঘ যখন প্রতিষ্ঠিত হয় তখন জাতিসংঘ সনদ রচনা করা হয়, এবং এই সনদে 111টা অনুচ্ছেদের মাধ্যমে জাতিসংঘের মূল গঠন, জাতিসংঘের লক্ষ্য উদ্দেশ্য, এই বিষয়গুলোকে প্রকাশ করা হয়। এবং তারপর ইউএন চার্টার এইটা স্বাক্ষর করা হয় স্যান ফ্রান্সিসকোতে। ঠিক আছে? হ্যাঁ, তাহলে কোথায় করা হয়? স্যান ফ্রান্সিসকোতে করা হয়। UN চার্টার স্বাক্ষর করা হয় স্যান ফ্রান্সিসকো শহরে। এখন এই UN চার্টারে স্বাক্ষরকারী দেশ কয়টা ছিল? এরকম একটা প্রশ্ন কিন্তু ঘুরে ফিরে আসে, যে UN চার্টারে স্বাক্ষরকারী দেশ কয়টা ছিল। একদম প্রথমে UN চার্টার মানে প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ কয়টা ছিল UN চার্টারের? হ্যাঁ, আমরা জানি যে ইউএন চার্টারে প্রথমে স্বাক্ষর করেছিল 50টা দেশ। ইউএন চার্টারে প্রথমে স্বাক্ষর করেছিল 50টা দেশ। পরবর্তীতে পরবর্তীতে একটা দেশ পোল্যান্ড এটা পরে স্বাক্ষর করে। তারপরও পোল্যান্ডকে আমরা ইউএন চার্টারের অন্তর্ভুক্ত বলে মনে করছি আর কি। তাহলে মোট স্বাক্ষরকারী দেশ হচ্ছে 51টা, মানে প্রতিষ্ঠাকালীন দেশ আর কি 51টা ধরা হয়। ঠিক আছে, 51টা ধরা হয়। তাহলে 50টা আর পোল্যান্ড পরে একটা, মোট 51টা মনে রাখবা এটা। ঠিক আছে, অনেকেই 50টা মনে করে 50টায় দাগায়, কিন্তু পোল্যান্ড যে পরে স্বাক্ষর করেছে, তারপরও পোল্যান্ডকে প্রতিষ্ঠাকালীন দেশের অন্তর্ভুক্ত মনে করা হয় বা ধরা হয়। ওকে, আমরা পরের প্রশ্নে চলে যাই। UN ডিকেড অন বায়োডাইভার্সিটি। আচ্ছা, বায়োডাইভার্সিটি হচ্ছে জীববৈচিত্র্য। তাহলে এখানে জিজ্ঞেস করেছে যে UN কনভেনশন বা UN ডিকেড হচ্ছে ভাইয়া যুগ। ঠিক আছে, UN ডিকেড হচ্ছে যুগ। তাহলে UN ডেকেড যেটা কিসের? বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্যের ব্যাপারে দশক। ঠিক আছে, কোনটা?
জাতিসংঘের জাতিসংঘের জীববৈচিত্র্যের উপর দশক কোনটা, এটা জানতে চেয়েছে। আমরা জানি জাতিসংঘের জীববৈচিত্র্য দশক ছিল 2011 থেকে 20 পর্যন্ত মূলত। এইটাও জাতিসংঘ থেকে আসা প্রশ্ন, অথবা আমরা সংস্থা থেকে আসা প্রশ্ন বলতে পারি। জাতিসংঘ থেকে আসা প্রশ্ন, সংস্থা থেকে আসা প্রশ্ন, অথবা আমরা বলতে পারি এটা ইন্টারন্যাশনাল রিলেশনস বা আইআর থেকে আসা প্রশ্ন। ইন্টারন্যাশনাল রিলেশনস বা আইআর থেকে আসা প্রশ্ন, এইভাবে করে আমরা এগুলোকে সংজ্ঞায়িত করতে পারি, এগুলোর টপিক আমরা পছন্দ করতে পারি। আচ্ছা, এরপর দেখি লিটল বাংলাদেশ এটা কোথায় অবস্থিত। লিটল বাংলাদেশ এটা কোথায় অবস্থিত? আচ্ছা, এই যে লিটল বাংলাদেশের যে ধারণাটা, এটা হচ্ছে মূলত মানে এই ইউএসএ তে বা যুক্তরাষ্ট্রে, ইউএসএ বা যুক্তরাষ্ট্রে একটা ছোট্ট জায়গা, যে জায়গাটাতে প্রচুর পরিমাণে বাংলাদেশি অধ্যুষিত। হ্যাঁ, এখন লিটল বাংলাদেশ এইটা কিন্তু একটা সাংবাদিকতার বিষয়। আমরা জানি গণযোগাযোগ সাংবাদিকতা থেকে মানে আলাদা 10টা প্রশ্ন আসবে সি ইউনিটে, এরকম বলা থাকে। কিন্তু জাহাঙ্গীরনগরে যেহেতু বি ইউনিটে এসছে, এটা আমরা এটাকে সাংবাদিকতা ক্যাটাগরিতে ফেলতে পারি। আমরা এটাকে, যেহেতু এটা ইন্টারন্যাশনাল বিষয়, আমরা এটাকে আইআর বা ইন্টারন্যাশনাল রিলেশনস এর মধ্যে এটাকে অন্তর্ভুক্ত করতে পারি। হ্যাঁ, মানে আমাদের সুযোগ আছে, কারণ এই বিষয়গুলোর সাথে এটা ম্যাচ করে। এছাড়া এছাড়া ওই সময় যদি কোনো বিষয়ে এটা সাম্প্রতিক কোনো কারণে আলোচিত হয়ে থাকে, কারণ লিটল বাংলাদেশ অনেক সময় সাম্প্রতিক বিভিন্ন কারণে আলোচিত হয়ে থাকে, তাহলে এটা কিন্তু রিসেন্টের মধ্যেও এটাকে নিয়ে আসা যায়। তাহলে আমরা বুঝতে পারছি যে আমরা প্রশ্ন বিশ্লেষণটা আসলে কিভাবে করছি বা প্রশ্নের উৎস আমরা কিভাবে খুঁজছি। লিটল বাংলাদেশ ইউএসএ তে অবস্থিত। হ্যাঁ, এবং একটা ছোট্ট এলাকা যেখানে প্রচুর পরিমাণে বাঙালি বসবাস করে। এরপর আমরা দেখি এডিপির পূর্ণরূপ কি। আবারও সংস্থা থেকে আসা প্রশ্ন, আবারও সংস্থা থেকে আসা, না এটা ঠিক সংস্থা না, অ্যাক্রোনিম যেটা আমরা বলেছি, অ্যাক্রোনিম তার মানে হচ্ছে ওই যে শব্দ সংক্ষেপ থেকে আসা প্রশ্ন। এবং একই সাথে এটাকে আমরা আইআরও ধরতে পারি, কারণ এটা একটা আন্তর্জাতিক বিষয়ক একটা প্রশ্ন আর কি। ঠিক আছে, তাহলে এডিপির পূর্ণরূপ জানতে চেয়েছে। আমরা জানি যে এডিপির পূর্ণরূপ কি। এডিপির পূর্ণরূপ হচ্ছে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান বা অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যানিং। এডিপির পূর্ণরূপ হচ্ছে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান, বার্ষিক উন্নয়ন পরিকল্পনা, যেটা সেটা বার্ষিক উন্নয়ন পরিকল্পনা। ঠিক আছে, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান। আচ্ছা, এরপর ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য 9 কোনটি জানতে চেয়েছে। সরাসরি ইকোনমিক্স থেকে আসা প্রশ্ন। বি ইউনিটে ইকোনমিক্স থেকে সব সময় প্রশ্ন আসবে, বি ইউনিটে ইকোনমিক্স থেকে প্রশ্ন আসবেই। ঠিক আছে, এটা বি ইউনিটের একদম বৈশিষ্ট্য। বি ইউনিটে ইকোনমিক্স বা অর্থনীতি থেকে প্রশ্ন আসবেই। এখন ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, আমরা জানি নর্মালি একটা রাষ্ট্রে 4 ধরনের অর্থ ব্যবস্থা চলতে পারে। একটা রাষ্ট্রে কয় ধরনের? 4 ধরনের অর্থ ব্যবস্থা চলতে পারে একটা রাষ্ট্রে। এখন এর মধ্যে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য কোনটা জানতে চেয়েছে। আমি একটু বলি ভাই, নর্মালি অনেক সময় তোমরা আমাকে প্রশ্ন করো যে ধনতন্ত্র, হ্যাঁ, আর সমাজতন্ত্রের মধ্যে তফাৎটা কি। ধনতন্ত্র আর সমাজতন্ত্রের মধ্যে তফাৎ মূলত কয়েকটা। দেখো, ধনতন্ত্র কি, ধরো যে ইউএস এর যে অর্থনৈতিক ব্যবস্থা বা বেশিরভাগ দেশের, আমাদের দেশেরও ইভেন অর্থনৈতিক ব্যবস্থা অনেকটাই ধনতান্ত্রিক। তবে আমাদের দেশে ধনতান্ত্রিকের সাথে আবার ইসলামী ব্যাংকিং চলে বা ইসলামী অর্থ ব্যবস্থার একটা মিশ্রণ ঘটে। এই জন্য আমাদের দেশকে বলা হয় মিশ্র অর্থনীতির দেশ। ঠিক আছে, বা মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার দেশ। কিন্তু এই যে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা, এইটার চেয়েও বেশি আমাদের দেশ কিন্তু মূলত ধনতান্ত্রিক। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার সিস্টেম কি, তুমি যত মন চায় আয় করবা, তুমি আয়ের একটা অংশ সরকারকে ট্যাক্স দিবা, তারপরে তুমি তোমার টাকা কেমনে খরচ করবা, এই টাকা দিয়ে তুমি পোর্শে কিনবা কি অডি কিনবা, এটা একেবারে তোমার ব্যাপার। তুমি এই টাকা দিয়ে যত মন চায় বাড়ি কিনতে পারো, তুমি এই টাকা দিয়ে যত মন চায় গাড়ি কিনতে পারো, তুমি এই টাকা ইচ্ছা করলে ফালায়া দিবা। ঠিক আছে, যদি তোমার বয়া নিয়ে যেতে না পারো দেশের থেকে পালানোর সময়, তুমি কানাডায় বাড়ি কিনবা কিনা এটাও তোমার ব্যাপার। এটা হচ্ছে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার সিস্টেম। তার মানে তুমি যত মন চায় তোমার পার্সোনাল সম্পদ তুমি বাড়াইতে পারবা, ব্যক্তিগত সম্পদে তোমার কোনো বাধা নাই। এটা হচ্ছে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার প্রধানতম বৈশিষ্ট্য। ঠিক আছে, তাহলে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার প্রধানতম বৈশিষ্ট্য কোনটা? এইটা যে তুমি একদম নিজের ব্যক্তিগত সম্পদ বাড়াইতে পারবা, যত মন চায় তত। ট্যাক্স দিতে হয় সরকারকে, তবে ট্যাক্স ফাঁকি দেওয়ার হিউজ উপায় আছে, লোকজন দেয়ও। তারপরে তাইলে
সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার কি বৈশিষ্ট্য বা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা কি? লক্ষ্য করো, সমাজতন্ত্র হচ্ছে যেখানে সবার ইকুয়ালিটি থাকবে, সবাইকে কি হইতে হবে? সমান হইতে হবে। রাষ্ট্র গুরুত্বপূর্ণ মৌলিক চাহিদা যেগুলো, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এইসব সুবিধা নিশ্চিত করবে রাষ্ট্র। এবং তোমাকে এর জন্য আলাদা মানে তুমি যে আলাদা সুবিধা পাবা, ধরো যে তুমি সৈয়দ বংশের লোক, এই জন্য যে তুমি হাসপাতালে গেলে তোমার জন্য আলাদা কোটা আছে, এরকম কোনো ব্যাপার নাই। এবং যত প্রতিষ্ঠান থাকবে, প্রতিষ্ঠানগুলো হবে রাষ্ট্রায়ত্ত। তুমি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে কাজ করবা, বিনিময়ে তুমি তোমার লিভিং স্ট্যান্ডার্ড, একটা নির্দিষ্ট লিভিং স্ট্যান্ডার্ড তুমি পাবা। এটা হচ্ছে ভাইয়া তোমাদের সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য। এবং এইখানে ইকুয়ালিটি ফর অল, ওই যে একটা কথা আছে না, গিভ অ্যাকর্ডিং টু ইউর ক্যাপাসিটি, টেক অ্যাকর্ডিং টু ইউর নেসেসিটি, এটা হচ্ছে সমাজতন্ত্রের মূল কথা। মানে গিভ অ্যাকর্ডিং টু ইউর ক্যাপাসিটি আর টেক অ্যাকর্ডিং টু ইউর নেসেসিটি, মানে তোমার যতটুকু ক্যাপাসিটি বা তোমার যতটুকু ক্ষমতা আছে সেই অনুযায়ী তুমি দাও, আর তোমার যতটুকু দরকার সেই অনুযায়ী তুমি নাও। এটা হচ্ছে গিভ অ্যাকর্ডিং টু ইউর ক্যাপাসিটি, টেক অ্যাকর্ডিং টু ইউর নেসেসিটি। তাহলে এইবার আমরা দেখি যে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য 9 কোনটি। আমরা জানি যে নিয়ন্ত্রিত দাম ব্যবস্থা, এটা ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, এটা বৈশিষ্ট্য। অবাধ প্রতিযোগিতা, এটা বৈশিষ্ট্য। সম্পদের ব্যক্তিগত মালিকানা, বৈশিষ্ট্য। তাইলে নিয়ন্ত্রিত দাম ব্যবস্থা এইটা ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য নয়। তাহলে নিয়ন্ত্রিত দাম ব্যবস্থা এইটা এইটা ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য নয়। ঠিক আছে, কারণ ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় দামের অনেকগুলো ফ্যাক্টর আছে যেগুলো নিয়ন্ত্রণ করে। এগুলোর একটা নাম আছে, অদৃশ্য হাত বা ইনভিজিবল হ্যান্ডের কথা তোমরা শুনেছো। সেটাই মূলত এই এই মানে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার দামের নিয়ন্ত্রক হয়। এরপর বাংলাদেশের প্রথম নারী ফিফা রেফারি, দেখতেই পাচ্ছি যে এটা খেলাধুলা থেকে আসা প্রশ্ন। তবে খেলাধুলার পাশাপাশি এইটাকে আমরা সাংবাদিকতার মধ্যে অন্তর্ভুক্ত করতে পারি, কারণ সাংবাদিকতায় কিন্তু এই ধরনের প্রশ্ন আসে। সাংবাদিকতায় কিন্তু এই ধরনের প্রশ্ন আসে। ঠিক আছে, যে বাংলাদেশের প্রথম নারী রেফারি কে, নারী ফিফা রেফারি কে? আমরা জানি বাংলাদেশের প্রথম নারী ফিফা রেফারি, বাংলাদেশের প্রথম নারী ফিফা রেফারি কে? আচ্ছা, ফেসবুকের মধ্য থেকে যারা উত্তর দিচ্ছে একটু দেখার চেষ্টা করি যে বাংলাদেশের প্রথম নারী ফিফা রেফারি কি উত্তর দিয়েছে তারা। আচ্ছা, হ্যাঁ, সাবাস নাইম হাসান। এই তো ছেলেবেলে তো ভাই তো পারে, পড়াশোনার খোঁজ খবর আছে। হ্যাঁ, জয়া চাকমা হচ্ছে বাংলাদেশের প্রথম নারী ফিফা রেফারি। বাংলাদেশের প্রথম নারী ফিফা রেফারি হচ্ছে জয়া চাকমা। ঠিক আছে, তাহলে খেলাধুলা থেকে আসা, সাংবাদিকতা থেকে আসাও ধরা যাইতে পারে। এর পরের প্রশ্নে চলে যাই আমরা, যে কোন দেশ বাংলাদেশের জাতিসংঘ সদস্যপদ আবেদনের বিরুদ্ধে ভেটো প্রদান করেছিল? এইটা এইটা বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে আসা প্রশ্ন, বা আমরা অন্য কথাই বলতে পারি এইটা মূলত ইতিহাস থেকে আসা প্রশ্ন। জাহাঙ্গীরনগরের হিসাবে এটা ইতিহাস থেকে, কারণ জাহাঙ্গীরনগরে তো মৌলিক বিষয় থেকে প্রশ্ন আসে, মৌলিক বিষয়ের হিসাবে এটা ইতিহাস অংশ থেকে আসা। তাহলে কোন দেশ বাংলাদেশের জাতিসংঘের সদস্যপদ আবেদনের বিরুদ্ধে ভেটো দিয়েছিল? তাহলে ভেটো শব্দের অর্থ কি? ভেটো শব্দের অর্থ হচ্ছে আমি মানি না। ভেটো শব্দের অর্থ হচ্ছে আমি মানি না। তার মানে আমি কোনো জিনিস মানি না, এটা আমি জাতিসংঘে দাঁড়ায় বলা মানে সেটাতে আমি ভেটো দিলাম, এই প্রস্তাব আমি অস্বীকার করলাম। জাতিসংঘের 5টা দেশের সরাসরি ভেটো প্রদান করার ক্ষমতা আছে। জাতিসংঘের 5টা দেশের সরাসরি ভেটো প্রদান করার ক্ষমতা আছে। ঠিক আছে, এই 5টা দেশ হচ্ছে জাতিসংঘের যে 5টা সদস্য রাষ্ট্র। ঠিক আছে, নর্মালি জাতিসংঘে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিরোধিতা করেছিল পাকিস্তান। জাতিসংঘে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিরোধিতা করেছিল পাকিস্তান, তবে পাকিস্তানের তো ভেটো প্রদান করার ক্ষমতা নেই। তাহলে ভেটো প্রদান করেছিল কে? ভেটো প্রদান করেছিল চীন। কে ভেটো প্রদান করেছিল? চীন ভেটো প্রদান করেছিল। এবং চীন বাংলাদেশের এই এই অন্তর্ভুক্তিতে ভেটো প্রদান করার কারণ ছিল কি? কারণ ছিল কারণ চীন তখন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক বৃদ্ধি করতে যাচ্ছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র এবং চীন এই দুইটা রাষ্ট্র বিরোধিতা করেছিল বাংলাদেশের। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র এবং চীন বিরোধিতা করেছিল। আর রাশিয়া বাংলাদেশের পক্ষে ভেটো দিয়েছিল।
কারণ যখন নিরাপত্তা পরিষদের প্রস্তাবে ওই বাংলাদেশের এই যুদ্ধ বন্ধ করার বা যুদ্ধবিরতি প্রস্তাব যখন গৃহীত হতে যায় 1971 সালে, তখন চীন এবং যুক্তরাষ্ট্র এই প্রস্তাব উত্থাপন করে এবং চায় যে কোনো মূল্যে জাতিসংঘ মানে এই মুক্তিযুদ্ধ থেমে যায়। কিন্তু সেটা হইতে দেয়া হয়নি এবং তখন চীন আর যুক্তরাষ্ট্র এদের বারবার প্রচেষ্টা সত্ত্বেও রাশিয়া কি করে, ভেটো দিয়ে এই বিষয়টা আটকায় দেয়। ঠিক আছে, তাহলে বাংলাদেশের পক্ষে ভেটো দিয়েছিল রাশিয়া, আর বিরুদ্ধে ভেটো দিয়েছিল চীন, আর বিরোধিতা করেছিল যুক্তরাষ্ট্র। ঠিক আছে, ওকে। এরপরে চলে যাই যে জিপিএস এর পূর্ণরূপ কি। জিপিএস এটা মূলত ভূগোল থেকে আসা প্রশ্ন, এবং জিপিএস হচ্ছে মানচিত্রের একদম বেসিক ব্যাপার। তাহলে জিপিএস হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম। তোমার ফোনে যদি তুমি জিপিএস অন করে রাখো, তাইলে সেইখানে দেখা যায় যে তুমি ঠিক কোন জায়গায় দাঁড়ায় আছো। তার মানে দ্রাঘিমা এবং অক্ষের সাহায্যে তোমার একদম পিন পয়েন্ট অবস্থান নির্ণয় করতে পারে জিপিএস। অক্ষ এবং দ্রাঘিমা মিলে তোমার একদম পিন পয়েন্ট অবস্থান জিপিএস এর মাধ্যমে বের করা সম্ভব। তাহলে জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেম এটা কিন্তু একেবারে খুবই অসাধারণ একটা ব্যাপার আর কি। হ্যাঁ, মানে অসাধারণ একটা উদ্ভাবন, যার মাধ্যমে পৃথিবীর যে কোনো জায়গায় মানুষের একদম এক্সাক্ট লোকেশন এটা বের করা পসিবল হয়। এরপর দেখি 2023 সালে শান্তিতে নোবেল পুরস্কার। এটা পুরস্কার থেকে আসা প্রশ্ন এবং একই সাথে রিসেন্ট বা সাম্প্রতিক থেকেও আসা প্রশ্ন। তাহলে একাধারে এটা পুরস্কার এবং রিসেন্ট বা সাম্প্রতিক থেকে আসা প্রশ্ন। তাহলে জানতে চেয়েছে 2023 সালে শান্তিতে নোবেল পুরস্কার পান কে। এখন আমরা একটু দেখি যে অপশনগুলো আছে এই অপশনে আসলে কোনোটাই সঠিক উত্তর নাই। শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া এখানে কোনো মানুষের পক্ষে আসলে সম্ভব হয় নাই। ঠিক আছে, শান্তিতে নোবেল পাওয়া এটা মানে সাহিত্যে নোবেল পাওয়া বা এইখানে কারো নোবেল পাওয়া এটা আসলে সম্ভব হয় নাই। কাজেই এইখানে এই প্রশ্নটা আসলে ভুল ছিল। এই প্রশ্নটা কি ছিল? ভুল ছিল, মানে এইখানে কোনো সঠিক অপশন নেই। ঠিক আছে, এরপর দেখি নিচের কোনটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এখতিয়ারভুক্ত। এইটা জাতিসংঘ থেকে আসা প্রশ্ন, সংস্থা থেকে আসা প্রশ্ন, এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্রাইটেরিয়া অনুযায়ী এটা আইআর বা ইন্টারন্যাশনাল রিলেশনস থেকে আসা প্রশ্ন। জিজ্ঞেস করেছে নিচের কোনটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এখতিয়ারভুক্ত। তাহলে কোনটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এখতিয়ারভুক্ত এটা জানতে চেয়েছে। আমরা জানি এই যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এইটার ইংরেজি নাম হচ্ছে ইউএনএসসি, ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল। ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। তাহলে এই যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বা ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল, এইটার মূলত সদস্য হয়ে থাকে কয়টা? সদস্য হয়ে থাকে 15টা। এর মধ্যে 5টা আছে স্থায়ী আর 10টা হচ্ছে ভাই অস্থায়ী, মোট 15টা। এই 5টা ভোটই প্রয়োজন হয় যে কোনো প্রস্তাব পাশ করতে গেলে, আর এই 10টার মধ্যে ভোট লাগে 4টা। মোট 9টা ভোট লাগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাশ হতে গেলে। এবং এই 10টা যে সদস্য থাকে তাদের মেয়াদ থাকে 2 বছর করে। তাহলে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের মেয়াদ থাকে 2 বছর করে। ঠিক আছে ভাইয়া, তাহলে এই যে আমরা বুঝতে পারলাম যে এই এই নিরাপত্তা পরিষদের গঠন। এখন এই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এখতিয়ারভুক্ত বিষয় কি কি? বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষা করা, এইটা অবশ্যই মানে বিশ্ব শান্তি নিরাপত্তা রক্ষা করা এইটা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অন্যতম কাজ। এছাড়া নিরাপত্তা পরিষদ অস্ত্র বিরোধিতা মধ্যস্থতা করে, অস্থায়ী ট্রাইব্যুনাল গঠনের অনুমোদন দেয়। তার মানে উপরের সব কয়টি হচ্ছে এখানে সঠিক উত্তর। তার মানে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল এই 3টা কাজই করে থাকে। ওকে, এরপর আমরা দেখি ভ্রাম্যমাণ আদালতের বৈশিষ্ট্য কোনটি। এই যে ভ্রাম্যমাণ আদালত, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। তোমরা জানো যে বর্তমানে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়েছে অস্ত্র উদ্ধারের জন্য। এই যৌথ বাহিনীর কিন্তু ভ্রাম্যমাণ আদালতের ক্ষমতা দেয়া আছে।
তার মানে তাদের সাথে ধরো যে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট যখন থাকেন, একজন ম্যাজিস্ট্রেটকে যখন নির্বাহী ক্ষমতা প্রদান করা হয় তখন তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে পারেন। তার মানে একটা গাড়িতে কইরা মানে ম্যাজিস্ট্রেট যেখানে যাবেন সেটাই আদালত। আমি ধরো ম্যাজিস্ট্রেট, আমি যেখানে যাব সেটাই কি আদালত, এবং ওখানে আমি দুই পক্ষের কথাই শুনবো, ভাই আপনি বলেন কি ঘটনা, ও বলবে। আরেকজন ধরো বলবো, ভাই আপনি বলেন কি ঘটনা, ও বলবে। দুইজনেরটা শুনবো, তারপর ডিসিশন নিয়ে বলবো ঠিক আছে আপনি 10,000 টাকা জরিমানা দিবেন, আপনি 5,000 টাকা জরিমানা দিবেন, আর আপনাদের দুজনেরই পাছায় পাঁচটা পাঁচটা করে বাড়ি। ঠিক আছে, এটা হচ্ছে ভ্রাম্যমাণ আদালতের সিস্টেম। তার মানে কি তাৎক্ষণিক বিচার। এখন আমরা অপশনটা দেখি। আচ্ছা, এইটা বাংলাদেশের সংবিধান থেকে আসা প্রশ্ন বেসিকলি, এটা বাংলাদেশের সংবিধান থেকে আসা প্রশ্ন বেসিকলি। হ্যাঁ, সংবিধান অথবা বাংলাদেশের এই যে শাসন বিভাগ। ওকে, ভ্রাম্যমাণ আদালতের বৈশিষ্ট্য এই যে অপরাধের স্থলে বিচার হয়, এটা বৈশিষ্ট্য। তাৎক্ষণিক বিচার করা, এটা বৈশিষ্ট্য। আদালত ভবনে বিচার, এটা ভ্রাম্যমাণ আদালতের বৈশিষ্ট্য না। ভ্রাম্যমাণ আদালত মানেই হচ্ছে আদালত ভবনে নেবে না। তাইলে সঠিক উত্তর কোনটা? এ ও বি, মানে ক এবং খ, এই দুটোই সঠিক। এরপর আমরা দেখি ভারতবর্ষে সর্বপ্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন কে? এইটা হচ্ছে ইতিহাস থেকে আসা প্রশ্ন। এটা ইতিহাস থেকে আসা প্রশ্ন। ঠিক আছে, এই তোমাদের আজকে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাই। ঠিক আছে, এটা গুরুত্বপূর্ণ জিনিস আমার এই এই বোর্ডের আমি মানে আমাদের খুঁজে পাচ্ছিলাম না। এই যে মানে বোর্ডে লেখে যে কলম দিয়ে, পরে আমি এখন যে কলমটা দিয়ে বোর্ডে অ্যানোট করতেছি, এই কলমটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, দেখেছো? এইটা হচ্ছে স্কুল অফ এক্সিলেন্সের এই বছরের কলম। ঠিক আছে, যেটা তোমরা প্রত্যেকে পেয়ে যাবা, হ্যাঁ, প্যাকেজের সাথে সাথে। এটা হচ্ছে স্কুল অফ এক্সিলেন্সের এই বছরের কলম। ঠিক আছে, তোমরা জানতে চাও না যে কেমন কলম দেয়া হবে বা কি করা হবে? হ্যাঁ, এটা মোট 3টা কালার আছে, বুঝছো? সাইদ ভাই কালার পছন্দ করছেন, এই জন্য দেখছো কালার গুলা খুবই ভালো লাগবে, বুঝছো? বিশেষ করে মেয়েদের কিন্তু অনেক বেশি ভালো লাগার কথা কালার। হ্যাঁ, এই হলো ঘটনা। ঠিক আছে, ওকে। এবং কলম গুলা আসলে হ্যান্ড ফিল খুবই ভালো, ধরে ওই যে স্মুদি যেটা, হ্যাঁ সেইটা। তো খুবই খুবই ভালো লাগছে আর কি, বুঝছো, কলমটা ধরতে। ওকে, আচ্ছা আচ্ছা, জিজ্ঞেস করছে এই পেনের কালি শেষ হবে কিনা। আচ্ছা, সেটা তো ভাই তুমি যখন লিখবা তখনই টের পাবা। আচ্ছা দেখো, ভারতবর্ষে, তাইলে এটা ইতিহাস থেকে আসা প্রশ্ন, ভারতবর্ষে সর্বপ্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন কে? ইতিহাস থেকে আসা প্রশ্ন। মূলত আমরা জানি যে ভারতবর্ষে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেছিলেন কে? সর্বপ্রথম ভারতবর্ষে সর্বপ্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেছিলেন কে? আচ্ছা আচ্ছা, আমরা জানি যে মুহাম্মদ বিন কাসিম কি করেন? মোহাম্মদ বিন কাসিম তিনি কি করেছিলেন? সিন্ধুর রাজা দাহিরকে পরাজিত করেছিলেন। কাকে পরাজিত করেছিলেন? সিন্ধুর রাজা দাহিরকে তিনি পরাজিত করেছিলেন, মোহাম্মদ বিন কাসিম। আচ্ছা, এই কে হাত তুলেছো ভাই? এই যে হাত তুলেছে ওকে একটু কথা বলার সুযোগ দাও তো গ্রন্থিক। দেখো তো ও কি যেন বলতে চায়, অনেকক্ষণ ধরে হাত তুলে আছে। গ্রন্থিক, ওকে একটু আনমিউট করো তো, কে এটা? হুম, মুরসালিন আহমেদ, আচ্ছা আমি করছি। মুরসালিন বলো, মুরসালিন। আচ্ছা, মুরসালিন মনে হয় আনমিউট করার অপশন নিচ্ছে না। ঠিক আছে, ওকে। তো হাত তুলেই বসে আছে সে, তাহলে ওর হাত নামায় দাও। ওকে, তাহলে মুহাম্মদ বিন কাসিম ভারতবর্ষে সর্বপ্রথম, হ্যাঁ, সিন্ধুর রাজা দাহিরকে তিনি পরাজিত করেছিলেন। সিন্ধুর রাজা দাহিরকে তিনি পরাজিত করেছিলেন। ঠিক আছে, ওকে। এরপরে আমরা চলে যাই, আরব লীগ কোন সালে সিরিয়ার সদস্যপদ স্থগিত করেছে? আরব লীগের সিরিয়ার সদস্যপদ স্থগিত করার একটা ঐতিহাসিক বিষয় রয়েছে। আমরা জানি যে সিরিয়া একটা মুসলমান অধ্যুষিত দেশ, সিরিয়া একটা মুসলিম অধ্যুষিত দেশ। তাহলে কেন আরব লীগ সিরিয়ার সদস্যপদ স্থগিত করে? আচ্ছা, আরব লীগ বেসিকলি আরব যে দেশগুলো আছে তাদের নিয়ে গঠিত একটা লীগ। এখন এখন তোমাদের মনে হইতে পারে যে এটা কি ভাই আওয়ামী লীগের আরব শাখা?
মানে আওয়ামী লীগের যেসব নেতাকর্মীরা পালাই গেছে তারা কি এখন আরব লীগে যোগ দেবে? না ভাই, এরকম কোনো ব্যাপার নাই। আরব লীগটা বেসিকলি মানে আফ্রিকান আরাবিয়ান এবং এশিয়ান আরাবিয়ান যে দেশগুলো আছে, হ্যাঁ, এই এই আরব জাতিগোষ্ঠীর দেশগুলোকে একটা পতাকার নিচে নিয়ে আসা। ঠিক আছে, এটাই হচ্ছে আরব লীগের মূল ঘটনা। তো আরব লীগ সিরিয়ার সদস্যপদ স্থগিত করে 2011 সালে। কেন? কারণ আমরা জানি সিরিয়ায় একটা ভয়াবহ গৃহযুদ্ধ শুরু হয়েছিল। আরব বসন্ত বা অ্যারাবিয়ান স্প্রিং, এই যে আরব বসন্ত, আরব বসন্ত বা অ্যারাবিয়ান স্প্রিং, এই আমাদের এই বিপ্লবকে কিন্তু বলা হচ্ছে বাংলা বসন্ত, জানো কিনা? হ্যাঁ, বা বেঙ্গল স্প্রিং। তো এই যে অ্যারাবিয়ান স্প্রিং যেটা বা আরব বসন্ত যেটা, এই অ্যারাবিয়ান স্প্রিং বা আরব বসন্তের পর আমাদের এই পুরো আফ্রিকান আরাবিয়ান দেশগুলোতে একে একে কি হয়, বিক্ষোভ শুরু হয়। এবং সেই বিক্ষোভের কারণে আমরা জানি যে সিরিয়াতে এক পর্যায়ে গৃহযুদ্ধ শুরু হয়ে যায়। গেলে সিরিয়ার যিনি প্রেসিডেন্ট বাশার আল আসাদ, তিনি কোনোভাবেই ক্ষমতাচ্যুত হন নাই বা ক্ষমতা ত্যাগ করেন নাই। তিনি বিরুদ্ধদের উপরে ব্যাপক অত্যাচার নির্যাতন এটা শুরু করেন। শেষ পর্যন্ত এই আরব লীগ সিরিয়ার সদস্যপদ স্থগিত করে 2011 সালে। তাইলে এইটা আমরা বলতে পারি সংস্থা থেকে আসা প্রশ্ন, আমরা বলতে পারি যে এটা আয়ার থেকে আসা প্রশ্ন, আমরা বলতে পারি যে এটা সংস্থা থেকে আসা প্রশ্ন, আমরা বলতে পারি এটা বিপ্লবের যে যে আরব বসন্ত থেকে আসা প্রশ্ন। বিভিন্ন ভাবে আমরা এটা টপিকটা ধরতে পারি। এরপরে দেখি ফরাইজি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। আচ্ছা, এছাড়া এটা কিন্তু ইতিহাস থেকে আসা প্রশ্ন, কিন্তু একই সাথে ইতিহাস থেকেও আসা প্রশ্ন। হ্যাঁ, তাহলে ফরাইজি আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন? আমরা জানি যে এটা সরাসরি ইতিহাস, বাংলার ইতিহাস থেকে আসা প্রশ্ন। এবং ফরাইজি আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন সেটা আমরা জানি। ফরাইজি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন হাজী শরীয়তুল্লাহ। হাজী শরীয়তুল্লাহ ফরাইজি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, বিখ্যাত নেতা ফরাইজি আন্দোলনের, তাই না? ফরাইজি আন্দোলনের মূল উদ্দেশ্য কি ছিল? ফরাইজি আন্দোলনের মূল উদ্দেশ্য কি ছিল? হ্যাঁ, ফরাইজি আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফরজ ইবাদত পালনে মানুষকে ফরজ ইবাদত পালনে মানুষকে উৎসাহিত করা। ঠিক আছে, ওকে। এরপরে দেখি বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কে? আচ্ছা, এইটা বাংলাদেশের বিভাগ সমূহ, সরকারের বিভাগ সমূহ থেকে আসা প্রশ্ন, বা আমরা বলতে পারি সংসদ সংবিধান থেকে আসা প্রশ্ন। সংসদ সংবিধান থেকে আসা প্রশ্ন আর কি। তাহলে এই হইল টপিক। জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন আমরা জানি কে? জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কে? হ্যাঁ, জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি। ঠিক আছে, মহামান্য রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন। যদি রাষ্ট্রপতি না থাকেন, রাষ্ট্রপতির অবর্তমানে স্পিকার, ঠিক আছে, রাষ্ট্রপতির অবর্তমানে স্পিকার দায়িত্ব পালন করেন আর কি। এরপরে আমরা দেখি বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য কোনটি? বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য কোনটি? এই প্রশ্নটা এই প্রশ্নটা আমরা কোন ক্যাটাগরিতে ফেলতে পারি? বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য আমরা বাংলাদেশের জাতীয় বিষয়াবলী, বাংলাদেশের জাতীয় বিষয়াবলী বা বাংলাদেশের অর্থনীতির মধ্যে এই বিষয়টা অন্তর্ভুক্ত। বাংলাদেশের অর্থনীতি বা বাংলাদেশের অর্থনীতির মধ্যে এই বিষয়টা অন্তর্ভুক্ত। আচ্ছা, তাহলে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য আমরা জানি তৈরি পোশাক। তৈরি পোশাক হচ্ছে বাংলাদেশের 1 নাম্বার রপ্তানি পণ্য। সবচেয়ে বেশি বাংলাদেশ রপ্তানি করে গার্মেন্টস পণ্য, তাই না? কাজে এই তৈরি পোশাকটাই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বেশি রপ্তানি পণ্য। আচ্ছা, এরপর আমরা দেখি এই যে এটা একটা আইকিউ থেকে আসা প্রশ্ন। এটা আইকিউ থেকে আসা প্রশ্ন, আমরা আইকিউ এর কিছু প্রশ্ন রেখেছি জাস্ট স্যাম্পল দেওয়ার জন্য। কারণ তোমাদের আইকিউ এর উপর কিন্তু আলাদা ক্লাস থাকবে, তোমরা জানো আইকিউ এর উপর তোমাদের একদম আলাদা ডেডিকেটেড আইকিউ এবং ম্যাথের উপর তোমাদের 8টা থেকে 10টা ক্লাস থাকবে। 8টা ক্লাস থাকবে আইকিউ এবং ম্যাথের উপর। এবং তোমরা জানো যে গতবার আমাদের এই যে জাহাঙ্গীরনগর এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে আইকিউ ম্যাথ থাকে, সেটা মানে তোমাদের এমন ভাবে তোমাদের এখানে করানো হয়েছে যেন তোমরা মানে কি বলবো, স্টুডেন্টরাই বলেছে যে গতবার সাগর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সে খুবই ভালো রেজাল্ট করেছে, দ্বিতীয় হয়েছে। এই সাগর হচ্ছে তোমার বলল যে সে জাস্ট আমাদের এখান থেকে ক্লাস করে সে মানে ম্যাক্সিমাম প্রশ্ন এসে কমন পেয়েছে।
ঠিক আছে, ম্যাক্সিমাম প্রশ্নে সে কমন পেয়েছে। এখন দেখো নর্মালি মানে এই যে আইকিউ এর প্রশ্নগুলো বা ম্যাথমেটিক্যাল এই প্রশ্নগুলো এইগুলো আসলে জাস্ট মাথা খেলানোর ব্যাপার। লক্ষ্য করো যে এখানে লয়াল LOYAL এর কোড যে JOYAJ হয়, তাহলে লক্ষ্য করো যে এইখানে এইটা আর এইটার মধ্যে তফাৎ হয়েছে কি? তফাৎ হয়েছে শুধু এই দুইটা এল, মানে এই দুইটা এল শুধু পরিবর্তন হয়েছে, এখানে জে হয়ে গেছে। তাহলে দেখো যদি ক্রমবিন্যাস খেয়াল করি JKL, তাই না? এইভাবে না আসে, JKL আসে। তাহলে এবার দেখি এখানে আছে FRMNE, তাহলে এইটারও প্রথম দুটো অক্ষর হচ্ছে এফ আর ই। তাহলে এইখানে আমরা দেখেছি যে এল এর বদলে এক ঘর বাদ দিয়ে মানে এক এক ডিজিট বাদ দিয়ে তার আগের ডিজিটটা ব্যবহৃত হয়েছে। তাহলে এফ এর আগে একটা বাদ দিয়ে আরেকটা ডিজিট কি? আরেকটা ডিজিট আমরা জানি ডি। আর ই এর আগে আরেকটা বাদ দিয়ে আরেকটা ডিজিট কি? আমরা জানি সি, তাই না? মানে CDE তো, বা এই যে DEF আর CDE, তাই না? তাহলে ইর আগে একটা বাদ দিয়ে পরেরটা হচ্ছে সি, এফ এর আগে একটা বাদ দিয়ে পরেরটা হচ্ছে ডি। তাহলে DRMNC এটা হবে সঠিক উত্তর। এই যে DRMNC এটা হচ্ছে এখানে সঠিক উত্তর। ঠিক আছে, তো আইকিউটা বুঝতে হবে যে আসলে মূলত জিনিসটা কি চাইছে বা কি আমাদের কাছে জানতে চাইছে, এই বিষয়টা পারলেই মোটামুটি হবে। আমি কিন্তু ভাই ম্যাথে খুবই দুর্বল, বুঝছো? আমি আইকিউ এবং ম্যাথ আমি বেশ দুর্বল, আমি খুব বেশি ভালো পারি না, বুঝি না। কিন্তু তারপরও তোমাদেরকে একটা ব্যাপার বলি, আমি জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিয়েছিলাম এবং জাহাঙ্গীরনগরের যতগুলা সাবজেক্ট আমি পরীক্ষা দিয়েছি আমার হয়েছে, মানে কোনোটাতেই আমার সিরিয়াল আসেনি এমন হয়নি, এবং আমার সিরিয়াল খুব প্রথম দিকে ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবো দেখে পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়নি। যে বছর আমরা জাহাঙ্গীরনগরে লতে পরীক্ষা দিই ওই বছর একেবারে মানে ল ওপেন হয়েছে আর কি। ঠিক আছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ওই বছর ল ওপেন হয়েছে এবং সেইখানে যে স্যার ছিলেন ওই সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল এর, উনি ভাইভাতে মানে আমার সাথে খুবই ভালো ব্যবহার করেছিলেন। স্যারের বাড়ি ছিল যশোর। হুম, উনি খুব খুব ভালো ব্যবহার করেছেন, রিকোয়েস্ট করেছিলেন যেন আমি যাই, জাহাঙ্গীরনগরেই থাকি এরকম। ঠিক আছে, আমার মানে এখনো মনে পড়ে আর কি বিষয়টা। আচ্ছা, এরপরে আমরা দেখি এই এই তোমরা এটা একটু ঠিক করো তো ভাই, রিনা শানুর থেকে ছোট কিন্তু রানুর থেকে বড়। হ্যাঁ, তাইলে রিনা কি? এটা হচ্ছে রিনা। হ্যাঁ, এটা হচ্ছে শানু। হ্যাঁ, আর এটা হচ্ছে রানু। তাইলে রিনা, হ্যাঁ রিনা কি শানুর থেকে ছোট, রিনা শানুর থেকে ছোট। হ্যাঁ, কিন্তু রানুর থেকে আবার বড় রিনা। ঠিক আছে, তাইলে আমরা মনে করতে পারতেছি যে শানু এখন কি বড়, শানু কি বড়। ঠিক আছে, শানু আবার সুধার বড়। হ্যাঁ, তার মানে শানু সরি রানু সুধার বড়। তার মানে এই রানু যে এদের সবার মধ্যে ছোট, সে আবার সুধার চেয়ে বড়, তাহলে সুধা এদের চেয়ে ছোট। এবার রফিক রানুর থেকে বড়। হ্যাঁ, তাইলে কি রফিক রানুর থেকে বড় কিন্তু রিনার থেকে ছোট। হ্যাঁ, আচ্ছা, কে সর্বকনিষ্ঠ এখন জানতে চেয়েছে, কে সবচেয়ে ছোট। তাইলে তাইলে এই যে সুধা, ঠিক আছে, আচ্ছা তোমরা বলো যে কে সর্বকনিষ্ঠ এখানে দেখি। হুম, তাইলে এইখানে জানতে চেয়েছে যে রফিক রানুর থেকে বড় কিন্তু রিনার থেকে আবার ছোট। তাইলে রফিক নামে যে ছেলেটা আসছে, হ্যাঁ, সে কার থেকে বড়? সে রানুর থেকে বড় কিন্তু রিনার থেকে সে ছোট। তাহলে রানুর থেকে যদি বড় হয় আর রিনার থেকে যদি ছোট হয়, তাহলে আমরা জেনেছিলাম যে তাইলে সে হচ্ছে ইয়েতে মাঝামাঝি পর্যায়ে আছে আর কি, সেও কিন্তু সবচেয়ে ছোট না। তাহলে সবচেয়ে ছোট এখানে কে? এখানে সবচেয়ে ছোট কে? সাবাস, এই তো, কে কে বলছে এটা? মুজাহিদ। সাবাস মুজাহিদ। তারপরে দেখি আমাদের ইয়েতে আর যারা আছে দেখি, মুজাহিদ ঠিক আছে। তারপরে দেখি তারপরে এটা কে? আরে এটা তো সবাই পারছে দেখা যায় দেখতে দেখতে। না 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 না, এখন যারা লিখতেছে ভুল লিখতেছে ভাই। ঠিক আছে, শোনো, তোমরা বের করে ফেলবা যে একজনকে তো বড় বলা হচ্ছে, যেমন এইখানে শানু কিন্তু মোটামুটি
মোটামুটি এখানে সবার থেকে বড় দেখা যাইতেছে। সবচেয়ে ছোট হইতেছে সুধা। হ্যাঁ, কারণ সুধার চেয়েও রফিক বড়। ঠিক আছে, সুধার চেয়েও রফিক বড়। আর এর আগ পর্যন্ত সুধাই সবচেয়ে ছোট ছিল, কাজেই সুধা হচ্ছে এখানে সবচেয়ে ছোট, সর্বকনিষ্ঠ। ঠিক আছে, এরপর তাইলে এটা আইকিউ থেকে আসা প্রশ্ন। এরপর দেখি রনির বয়স জনির বয়সের 4 গুণ। আগামী 4 বছর পর রনির বয়স জনির বয়সের 2 গুণ হবে। তাইলে আমরা মনে করি যে রনির বয়স যদি এক্স হয়, তাহলে জনির বয়স হচ্ছে 4x। আগামী 4 বছর পর এর বয়স হবে 4x+4, আর এর বয়স হবে x+4, নাকি? আগামী 4 বছর পর রনির বয়স জনির বয়সের 2 গুণ হবে, তাই না? তাহলে 4 বছর পর, আগামী 4 বছর পর, হ্যাঁ, রনির বয়স জনির বয়সের 2 গুণ হয়ে যাবে। এখানে সঠিক উত্তর নাই, এই অপশনে দেখাই যাইতেছে যে সঠিক উত্তর নাই। তোমরা বলো তো ভাই, সঠিক উত্তর কত হবে এটার, বলো তো। আমি এটার সমাধান পরে করতেছি, তোমরা বলো তো। দেখি। হ্যাঁ, এই 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 ম্যাথটা কে করতে পারবা, হাত তোলো। আই গেস 32 একজন লিখছে। হ্যাঁ, তোমার গেস দিয়া তো হবে না, আমি বলেছি যে এই ম্যাথ কে করতে পারবা। কই দেখি, ফেসবুকে দেখি কে কি বলে। আর আমাদের এই জুমে কে আছো, কে এই ম্যাথ কে করতে পারবা? কি হলো, কেউ হাত তোলে না? 100, 178 জন, কেউ নাই? আচ্ছা, ঠিক আছে ভাই, এটা খুব সিম্পল ব্যাপার। দেখো, বলেছে রনির বয়স জনির বয়সের 4 গুণ। ঠিক আছে, এখন আগামী 4 বছর পর রনির বয়স জনির বয়সের 2 গুণ হবে। 4 বছর পর রনির বয়স কি হবে, জনির বয়সের 2 গুণ হবে। তাহলে বর্তমানে রনির বয়স কত, এটা জানতে চেয়েছে। একজন লিখছে বর্তমানে রনির বয়স হচ্ছে 64 বছর, একজন লিখছে 32 বছর। না রে ভাই, 32 64 এই ব্যাপারগুলো কেন আসতেছে? বর্তমানে রনির বয়স কত জানতে চেয়েছে। তাহলে বর্তমানে যদি রনির বয়স 64 হয়, তাহলে জনির মানে আহ, জনির বয়স কত তাইলে? 16। তাহলে আগামী 4 বছর পর এর বয়স যখন 20 হবে, ঠিক আছে, তখন জনির বয়সের 2 গুণ কিভাবে হবে? আচ্ছা, ঠিক আছে। দেখো, তাইলে রনির বয়স আমরা ধরি যে এক্স, তাইলে জনির বয়স কত? 4x, তাই না? তাইলে 4 বছর পর, 4 বছর পর রনির বয়স কি হবে, জনির বয়সের 2 গুণ হবে। বলতেছে যে আজ থেকে 4 বছর পর রনির বয়স হবে জনির বয়সের কি, 2 গুণ। আচ্ছা, একজন মনে হয় একটা সমাধান দিয়েছে এখানে। হ্যাঁ, একজন কি করেছে, একটা সমাধান দিয়েছে। হ্যাঁ, আচ্ছা, 24। 24 কিভাবে 24 ভাই? হ্যাঁ, এই তো সাদমান, কে এটা? সাদমান আহ সাহাব, সাদমান সাহাব, আচ্ছা, ফেসবুকে। ঠিক আছে, ঠিক আছে, দেখেছি। আচ্ছা, তাইলে দেখো, লক্ষ্য করো যে এখানে বলতেছে যে 4 বছর পর যেটা হবে 4x+4, ঠিক আছে, এইটা হইলে হবে কি, 2x, দ্বিগুণ হবে, তাই না? এটাই তো বলেছে, এটাই বলেছে না? আব্দুল, আচ্ছা, 4 বছর। আচ্ছা, দেখি। তো এখন, এখন আমরা দেখি যে আমরা এই 4x - 2x = 4, তাহলে 2x =
4, তাহলে এক্স সমান সমান 2। হ্যাঁ, এক্স সমান সমান যদি 2 হয়, তাহলে জনির বয়স হচ্ছে কত, রনির বয়স কত, 4x, তার মানে 8। তাইলে 8 হইলে 4 বছর পর রনির বয়স হবে যোগ 4 সমান সমান 12, তাই তো? তাহলে বর্তমানে রনির বয়স কত হবে বলো এবার? এখানে কত হবে তাহলে বলো? 4। এখন সবাই পারবে না? আচ্ছা ঠিক আছে। এইটা ভাই খুব সিম্পল, এটা একেবারে নর্মাল বীজগণিত আর কি, ঠিক আছে? এখানে সঠিক উত্তরটা আসলে নাই, এই হচ্ছে কথা। ওকে, ম্যাথের, হ্যাঁ। আচ্ছা, এরপরে পৃথিবীর প্রথম সংসদীয় গণতন্ত্রের দেশ কোনটা? এটা হচ্ছে এটা হচ্ছে আয়ার থেকে আসা প্রশ্ন, ইতিহাস থেকে আসা প্রশ্ন। হ্যাঁ, বিভিন্ন ভাবে এটাকে আমরা সংজ্ঞায়িত করতে পারি। এখন প্রথম সংসদীয় গণতন্ত্রের দেশ কোনটা? আমরা জানি সংসদীয় প্রথম গণতন্ত্রের দেশ হচ্ছে ব্রিটেন। ব্রিটেনের প্রথম সংসদীয় গণতন্ত্র শুরু হয়, ব্রিটেনের প্রথম সংসদীয় গণতন্ত্র শুরু হয়। আচ্ছা, এরপর বার্লিন প্রাচীর কত সালে ভেঙে দেয়া হয়? বার্লিন প্রাচীর কত সালে ভেঙে দেয়া হয়? বার্লিন প্রাচীর হচ্ছে দুই, আচ্ছা এটাও আয়ার থেকে আসা প্রশ্ন এবং একই সাথে ইতিহাস থেকে আসা প্রশ্ন। ঠিক আছে, বার্লিন ওয়ালের পতন, এটা মূলত ইতিহাস থেকে আসা প্রশ্ন। আমরা দেখি যে বার্লিন প্রাচীর কেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, যখন দুই জার্মানি মানে জার্মানিকে দুই ভাগে ভাগ করে ফেলা হয়, পূর্ব জার্মানি পশ্চিম জার্মানি তৈরি করা হয়, তখন বার্লিনের মাঝখান দিয়ে বার্লিন প্রাচীর তোলা হয়েছিল। বার্লিনের মাঝখান দিয়ে বার্লিন প্রাচীর তোলা হয়েছিল এবং সেই প্রাচীরের এক পাশে ছিল পূর্ব জার্মানি আর এক পাশে ছিল পশ্চিম জার্মানি। সেই বার্লিন প্রাচীরের পতন ঘটে 1989 সালে এবং দুই জার্মানি এক করে ফেলা হয়। ঠিক আছে, দুই জার্মানি এক করে ফেলা হয় 1989 সালে। আচ্ছা, বার্লিন প্রাচীর ভেঙে দেওয়া হয়। তারপরে দেখি পাপুয়া নিউ গিনি, এইটা মূলত মানচিত্র, অন্য কথায় আমরা বলতে পারি ভূগোল থেকে আসা প্রশ্ন। পাপুয়া নিউ গিনি কোন অঞ্চলের অন্তর্ভুক্ত? পাপুয়া নিউ গিনি মেলানেশিয়া যে আছে, প্রশান্ত মহাসাগরের মেলানেশিয়া নামে যে অঞ্চলটা আছে, আমরা আগের দিন অঞ্চল পড়িয়েছি যখন দ্বিতীয় মানে আমাদের সেকেন্ড টাইম ব্যাচে, সেখান থেকে কিন্তু আসা প্রশ্ন এটা সরাসরি। যারা আমাদের সেকেন্ড টাইম ব্যাচে ক্লাস করেছো গতদিনই কিন্তু এটা পেয়েছে তারা। ঠিক আছে, পাপুয়া নিউ গিনি হচ্ছে মেলানেশিয়া অংশের অন্তর্ভুক্ত। আচ্ছা, এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম, এই গ্রন্থের লেখক কে? বিখ্যাত গ্রন্থ লেখক, হ্যাঁ বিখ্যাত গ্রন্থ, এখান থেকে আসা প্রশ্ন, বিখ্যাত গ্রন্থ থেকে আসা প্রশ্ন। দ্য এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম, এই গ্রন্থের লেখক হচ্ছে স্টিফেন হকিং। ব্রিফ হিস্ট্রি অফ টাইম, গ্র্যান্ড ডিজাইন, এগুলো হচ্ছে স্টিফেন হকিং এর লেখা। আইনের প্রয়োগ কোন বিভাগের দায়িত্ব? এটা হচ্ছে সংবিধান থেকে আসা প্রশ্ন, সংবিধান থেকে আসা প্রশ্ন বা বাংলাদেশ সরকারের বিভাগ সমূহ থেকে আসা প্রশ্ন, সংবিধান বা বাংলাদেশ সরকারের বিভাগ সমূহ থেকে। আইনের প্রয়োগ আমরা জানি যে শাসন বিভাগের দায়িত্ব। আইন প্রণয়ন করার দায়িত্ব হচ্ছে আইন প্রণয়ন করার দায়িত্ব হচ্ছে আইন বিভাগের, আর সে আইন অনুযায়ী বিচার করার দায়িত্ব হচ্ছে বিচার বিভাগের, আর সেটা প্রয়োগ করা আইন প্রয়োগ করার দায়িত্ব হচ্ছে শাসন বিভাগের। ঠিক আছে, আইন প্রয়োগ করার দায়িত্ব হচ্ছে শাসন বিভাগের। আচ্ছা, এরপর আমরা যাই জুডিশিয়াল প্রেসিডেন্ট কি? এইটা মূলত বাংলাদেশের এই মানে সেম সংসদ সংবিধান থেকে আসা, মূলত সংবিধান থেকে আসা প্রশ্ন। জুডিশিয়াল প্রেসিডেন্ট কি? জুডিশিয়াল প্রেসিডেন্টটা কি সেটা জানতে চেয়েছে। আচ্ছা, আহ ঠিক আছে, আমরা দেখি ফেসবুকে কারা কারা আছে। হুম, ঠিক আছে। আজকে আচ্ছা, তোমাদেরকে একটা বিষয় বলে রাখি, তোমাদেরকে একটা বিষয় বলে রাখি, আজকে কিন্তু ক্লাসের শেষে তোমাদের জন্য ওই আমরা খুব ইয়ে করে দেখিয়ে দেব যে আসলে আহ মানে আমাদের কোর্স আউটলাইনটা, হ্যাঁ আমাদের কোর্স আউটলাইনটা যে একদমই একদমই মানে তোমাদের এই জাহাঙ্গীরনগর বলো বিউপি বলো প্রত্যেকটা বিষয়ের সাথে যে সঙ্গতিপূর্ণ বা একদম পুরোপুরি ভাবে সঙ্গতিপূর্ণ সেটা কিন্তু বোঝা যাবে আর কি। ঠিক আছে, ওকে। আচ্ছা, ওকে। তো যা বলছিলাম যে জুডিশিয়াল প্রেসিডেন্ট কি? জুডিশিয়াল প্রেসিডেন্ট হচ্ছে সংসদ কর্তৃক
সৃষ্ট আইন, তাই না? সংসদ কর্তৃক সৃষ্ট আইন হচ্ছে জুডিশিয়াল প্রেসিডেন্ট। আচ্ছা, এরপর দেখি আমলাতন্ত্রের জনক কে? আমলাতন্ত্রের জনক হচ্ছেন ম্যাক্স ওয়েবার। ম্যাক্স ওয়েবারকে বলা হয় আমলাতন্ত্রের জনক। এইটা মূলত পলিটিক্যাল সায়েন্স থেকে আসা বা সোশিওলজি থেকে আসা প্রশ্ন। আমরা এটাকে সোশিওলজির মধ্যে নিতে পারি বা পলিটিক্যাল সায়েন্সের মধ্যে নিতে পারি আর কি। হ্যাঁ, পলিটিক্যাল সায়েন্সের মধ্যেও এটাকে আমরা নিতে পারি। ঠিক আছে, ওকে। এরপর দেখি হায়ারার্কি শব্দের অর্থ কি? সেম, হায়ারার্কি এইটাও হচ্ছে আমাদের ইয়ের মধ্যে আমরা নিতে পারি, পলিটিক্যাল সায়েন্সের মধ্যে আমরা নিতে পারি। হায়ারার্কি যেটা, এটা আমরা পলিটিক্যাল সায়েন্সের মধ্যে নিতে পারি। হায়ারার্কি শব্দের অর্থ হচ্ছে পদসোপান। হায়ারার্কি শব্দের অর্থ হচ্ছে পদসোপান। শাখালিন দ্বীপ কোথায় অবস্থিত? শাখালিন দ্বীপ কোথায় অবস্থিত? আমরা জানি শাখালিন দ্বীপ হচ্ছে রাশিয়ার অন্তর্ভুক্ত একটা দ্বীপ। মানচিত্রে যদি আমরা দেখি, আমরা দেখব যে একদম রাশিয়ার পাশের যে দ্বীপটা সেটা হচ্ছে শাখালিন দ্বীপ, এবং এইটা মূলত ওখটস্ক সাগর যেটা, হ্যাঁ, সেই সাগরে অবস্থিত, এবং সেই সাগরটা মূলত প্রশান্ত মহাসাগরে অবস্থিত। তাহলে শাখালিন দ্বীপ মূলত প্রশান্ত মহাসাগরে অবস্থিত একটা দ্বীপ। তাহলে এইটাও হচ্ছে ভূগোল থেকে আসা তথা মানচিত্র থেকে আসা প্রশ্ন। ভূগোল বা মানচিত্র থেকে আসা প্রশ্ন। এইটাও আমরা বললাম পলিটিক্যাল সায়েন্স থেকে আসা প্রশ্ন, মূলত পলিটিক্যাল সায়েন্স। তোমরা যারা সরকার রাজনীতি পড়তে চাও তাদের জন্য খানিকটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে দেখি ওয়েলিং ওয়াল কোথায় অবস্থিত? এইটা বিখ্যাত স্থান বা মানচিত্র থেকে আসা প্রশ্ন। মানচিত্র বা বিখ্যাত স্থান, ঠিক আছে। তাহলে ওয়েলিং ওয়াল আমরা জানি জেরুজালেমে। তাহলে এটা ফিলিস্তিনে অবস্থিত। ওয়েলিং ওয়াল কোথায় অবস্থিত? ফিলিস্তিনে। দেখো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিছু ঝামেলা সবসময় তৈরি করে রাখে। যেমন যেমন এই যে মায়ানমার, ফিলিস্তিন, মিশর, রামাল্লাহ। দেখো, রামাল্লাহ কিন্তু ফিলিস্তিনের মধ্যে, এবং রামাল্লাহ হচ্ছে ফিলিস্তিনের জেরুজালেমের খুব কাছাকাছি। ওয়েলিং ওয়ালটা মূলত জেরুজালেমে অবস্থিত। ওয়েলিং ওয়ালটা মূলত জেরুজালেমে অবস্থিত, তাইলে এখানে ফিলিস্তিনটা সঠিক উত্তর। কিন্তু আসলে জাহাঙ্গীরনগর কোনটা সঠিক উত্তর নিয়েছে সেটাই হচ্ছে প্রশ্ন আর কি। ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা দেখি, ওকে, প্যারিস চুক্তি গৃহীত হয় কত সালে? বিভিন্ন চুক্তি এবং সেই অর্থে এটাকে আইআর বা ইন্টারন্যাশনাল রিলেশনস এর মধ্যে আনা যায়। প্যারিস চুক্তি গৃহীত হয় 2015 সালে, যখন COP21 সম্মেলন হচ্ছিল। COP21 সম্মেলন যখন প্যারিসে হয়, বা জলবায়ু 21তম জলবায়ু বিষয়ক সম্মেলন যখন প্যারিসে হচ্ছিল, ওই সময় প্যারিস চুক্তি বা প্যারিস জলবায়ু চুক্তি এটা গৃহীত হয়। এই প্যারিস জলবায়ু চুক্তি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা চুক্তি, কারণ ডোনাল্ড ট্রাম্প পরবর্তীতে প্যারিস জলবায়ু চুক্তি থেকে ইউএসএ কে সরিয়ে নেন। ডোনাল্ড ট্রাম্প প্যারিস জলবায়ু চুক্তি থেকে ইউএসএ কে সরিয়ে নেন, ঠিক আছে। এবং এভাবে COP21 এইখানে 2015 সালে প্যারিস চুক্তি গৃহীত হয়। তারপরে দেখি ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান বিশ্বের কততম? রিসেন্ট থেকে সাম্প্রতিক প্রশ্ন এটা। সাম্প্রতিক প্রশ্ন, ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান বিশ্বে কততম? আমরা জানি ধান উৎপাদনে বাংলাদেশ বিশ্বে তৃতীয়, মোটামুটি বেশ কিছুদিন ধরেই। বাংলাদেশের রাষ্ট্রপতি পদ শূন্য হলে কে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন? সংবিধান থেকে আসা প্রশ্ন, বাংলাদেশের সংবিধান থেকে আসা প্রশ্ন। রাষ্ট্রপতি পদ শূন্য হলে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন, আমরা জানি, স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। তাহলে যদি রাষ্ট্রপতির পদ শূন্য হয়, দায়িত্ব পালন করেন স্পিকার। এরপর দেখি কোন জেলায় হাজংদের বসবাস নেই? আচ্ছা, এখানে অপশনে আছে শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, সিলেট। আমরা জানি এই প্রত্যেকটাতে হাজংদের বসবাস রয়েছে। হাজংদের বসবাস এই প্রত্যেকটা জেলাতেই রয়েছে, ঠিক আছে। কাজেই এখানে আসলে সঠিক উত্তর নেই। বাংলাদেশের উপজাতি থেকে আসা প্রশ্ন, বাংলাদেশের উপজাতি থেকে আসা প্রশ্ন হচ্ছে এটা। শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, সিলেট প্রত্যেকটাতে হাজংদের কম বেশি বসবাস রয়েছে, ঠিক আছে। সিলেটেও হাজংদের বসবাস রয়েছে। শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহে যেমন হাজংদের বসবাস রয়েছে, তেমনি ভাবে সিলেটেও হাজংদের বসবাস রয়েছে, ঠিক আছে। এইটা এইটা তুলনামূলক উত্তর আমরা ধরতে পারি সিলেট, কিন্তু সিলেটেও হাজংদের বসবাস রয়েছে। হ্যাঁ, আমাদেরকে বাংলাপিডিয়া আমাদেরকে বলছে সিলেটে হাজংরা বসবাস করে। এরপরে আমরা দেখি 2028 সালের বিশ্ব অলিম্পিক, এটা রিসেন্ট খেলাধুলা, এখান থেকে আসা প্রশ্ন আর কি। 2028 সালে বিশ্ব অলিম্পিক কোন দেশে অনুষ্ঠিত হবে? আমরা জানি 2028 সালে বিশ্ব অলিম্পিক অনুষ্ঠিত হবে, 2028 সালে বিশ্ব অলিম্পিক অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে বা ইউএসএ তে, তাই না?
ইউএসএ তে বিশ্ব অলিম্পিক অনুষ্ঠিত হবে লস অ্যাঞ্জেলেসে। আচ্ছা, এরপর নিম্নের কোন প্রাণীটি অন্য প্রাণী থেকে ভিন্ন? এই যে আইকিউ থেকে আসা প্রশ্ন, আবার আরেকটা। হ্যাঁ, এইখানে বলেছে মুরগি, হাঁস, সাপ, কুমির কোন প্রাণী যে আলাদা এবং কেন আলাদা বলো দেখি। কোন প্রাণী আলাদা এবং কেন আলাদা? নিচের কোন প্রাণীটি অন্য প্রাণী থেকে আলাদা? এইখানে আমরা দেখি মুরগি, হাঁস, সাপ, কুমির, তাই না? একমাত্র সাপই হচ্ছে পা ছাড়া, পা নেই। অন্য সবগুলোর পা আছে। কুমিরের পা আছে, হাঁসের পা আছে, মুরগির পা আছে। একমাত্র সাপের কি পা নেই, এই জন্য সাপ হচ্ছে আলাদা। আচ্ছা, এরপর দেখি প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোনটি হবে? 6, 13, 25। আচ্ছা, এটা ধারার একটা অঙ্ক, বাট এটা বেসিকলি আইকিউ। ঠিক আছে, এটা কিন্তু আইকিউ। দেখো 6, 13, তার মানে আমরা বুঝতে পারছি 6 × 2 + 1 করেছে। তারপরে 13 × 2 - 1, আবার 25 × 2 + 1, আবার 51 × 2 - 1। তাইলে এবার কি হবে? এবার হবে 101 × 2 + 1 হবে, তাই না? তাইলে 202 + 1, তার মানে 203। এটা হচ্ছে কি? এটা হচ্ছে সঠিক উত্তর। প্রশ্নবোধক চিহ্নের স্থানে সঠিক উত্তর হচ্ছে 203। এইভাবে আমাদেরকে বুঝতে হবে যে আসলে তফাৎটা কি কি থাকতেছে। এরপরে নিচের কোন প্রধানমন্ত্রী আয়রন লেডি হিসেবে পরিচিত ছিলেন? ইতিহাস থেকে আসা প্রশ্ন মূলত। ইতিহাস থেকে আসা প্রশ্ন মূলত। আয়রন লেডি হিসেবে পরিচিত ছিলেন মার্গারেট থ্যাচার। হ্যাঁ, ইউকের প্রধানমন্ত্রী, ইউকের প্রধানমন্ত্রী। 1982 সালে, 1982 সালে তিনি হচ্ছে ওই যে ফকল্যান্ড যুদ্ধে জয়লাভ করেন, ফকল্যান্ড যুদ্ধ বা মালভিনাসের যুদ্ধ। এইটাও গতদিন যখন মানচিত্র পড়িয়েছি, আমি গতদিন সেকেন্ড টাইম ব্যাচে যখন মানচিত্র পড়িয়েছি, তখন হচ্ছে এইটা পড়ানো হয়েছে। হ্যাঁ, তাহলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য কিন্তু অলরেডি আমাদের সেকেন্ড টাইম ব্যাচ খুবই ভালো করছে আসলে। ওকে, ক্রমাগত দাম বৃদ্ধি পেলে নিচের কোনটি ঘটে? ইকোনমিক্স থেকে আসা প্রশ্ন, ইকোনমিক্স থেকে আসা প্রশ্ন। ক্রমাগত দাম বৃদ্ধি পেলে নিচের কোনটি ঘটে? মানুষের ক্রয় ক্ষমতা আস্তে আস্তে কমে যায়, তাই না? দাম যদি বাড়ে ক্রমাগত, তাহলে এক সময় আর ক্রয় ক্ষমতা বলতে মানুষের হাতে কিছু থাকে না। কাজে তখন কি হয়? মানুষের ক্রয় ক্ষমতা কমে যায়। মানুষ বাজারে যায় ব্যাগ ভর্তি টাকা নিয়ে, আর পকেটে করে বাজার নিয়ে আসে। হ্যাঁ, এটাই হচ্ছে কি মানুষের ক্রয় ক্ষমতা কমে যাওয়া। নিচের কোন দ্রব্যে চাহিদা অস্থিতিস্থাপক? এটাও ইকোনমিক্স থেকে বা অর্থনীতি থেকে আসা প্রশ্ন। তাহলে আমরা দেখি নিচের কোন দ্রব্যের চাহিদা অস্থিতিস্থাপক? গাড়ি, ইনসুলিন, টিভি, ফার্নিচার। আচ্ছা, যেগুলো একদম অপরিহার্য দ্রব্য সেগুলোতে চাহিদা অস্থিতিস্থাপক, মানে সেগুলোতে চাহিদার কম বেশি হয় না। গিফেন দ্রব্যে চাহিদা অস্থিতিস্থাপক, চাহিদার কম বেশি হয় না। এখন গাড়ি, গাড়ি মানুষের টাকা হইলে মানুষ গাড়ি কেনে, টাকা যদি না থাকে মানুষ গাড়ি কেনে না। টিভি, মানুষের মনে সুখ থাকলে মানুষ টিভি কেনে, নাইলে কেনে না। ফার্নিচার, মানুষের মনে বেশি সুখ হইলে মানুষ বানায়, নাইলে বানায় না। কিন্তু ইনসুলিন, যাদের ডায়াবেটিস আছে তাদের কিনতেই হবে। মরলেও কিনতে হবে, বাঁচলেও কিনতে হবে, টাকা থাকলেও কিনতে হবে, না থাকলে ছিনতাই করে কিনতে হবে। এরকম একটা অবস্থা, তাই না? কাজে ইনসুলিন হচ্ছে কি একদম নিত্য প্রয়োজনীয় দ্রব্য। কাজে এখানে চাহিদা স্থিতিস্থাপক নয়, বরঞ্চ অস্থিতিস্থাপক। ঠিক আছে, তাইলে কোন দ্রব্যের চাহিদা অস্থিতিস্থাপক? ইনসুলিনে, তাই না? আচ্ছা, হেনরি মেইন। হেনরি মেইন কে ছিলেন? হেনরি মেইন ছিলেন একজন বিখ্যাত আইনবিদ। একজন বিখ্যাত আইনবিদ ছিলেন হেনরি মেইন। হেনরি মেইন একজন বিখ্যাত আইনবিদ। আচ্ছা, এইটাও কিন্তু আসা, এটা মূলত রাষ্ট্রবিজ্ঞান না, এটাকে কোন ক্যাটাগরিতে? রাষ্ট্রবিজ্ঞান ক্যাটাগরিতেই ফেলা যায় আর কি। হ্যাঁ, পলিটিক্যাল সায়েন্স ক্যাটাগরিতেই ফেলা যায়। ওকে, এরপর মানুষ স্বাধীন হয়ে জন্মগ্রহণ করে কিন্তু সর্বত্রই সে শৃঙ্খলিত। হ্যাঁ, ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিওয়্যার হি ইজ ইন চেঞ্জ। কে বলেছেন? জ্যাক রুশো বলেছেন। হ্যাঁ, এইটা হচ্ছে বিখ্যাত উক্তি। বিখ্যাত উক্তি থেকে আসা প্রশ্ন, ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিওয়্যার ইজ ইন চেঞ্জ। আচ্ছা, এইবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের প্রশ্ন আমরা 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 একটু সমাধান করার চেষ্টা করি আর কি। ঠিক আছে, আমরা একটু সমাধান করার চেষ্টা করি। প্রথম প্রশ্ন আমরা দেখছি সোমপুর বিহার কোন জেলায় অবস্থিত? সোমপুর বিহার। হ্যাঁ, ওকে।
ওকে, তাহলে সোমপুর বিহার কোন জেলায় অবস্থিত সেটা জানতে চেয়েছে। সোমপুর বিহার কোথায় অবস্থিত? আমরা জানি যে সোমপুর বিহার অবস্থিত নওগাঁতে। তাহলে এই প্রথম প্রশ্নটাই প্রত্নতত্ত্ব থেকে আসা। আমি বলি ভাই, সি ইউনিটের প্রশ্ন খুব সিম্পল। সি ইউনিটে প্রশ্ন হয়, সি ইউনিটে প্রশ্ন হয় প্রত্নতত্ত্ব থেকে, প্রশ্ন হয় দর্শন থেকে, প্রশ্ন হয় ইতিহাস থেকে, সি ইউনিটে প্রশ্ন হয় আন্তর্জাতিক সম্পর্ক থেকে। হ্যাঁ, এইগুলা থেকে সি ইউনিটে প্রশ্ন হবে। সাংবাদিকতা থেকে প্রশ্ন হয়, সাংবাদিকতা আন্তর্জাতিক সম্পর্কের বেশিরভাগ প্রশ্ন হয় সাম্প্রতিক প্রশ্ন। কাজেই আমরা যদি বিশ্লেষণ করি, ব্যাখ্যা করি, তাহলে সাম্প্রতিক প্রশ্ন থাকবে যেমন, তেমন ভাবে থাকবে আয়ার বা আন্তর্জাতিক সম্পর্ক, এবং একই সাথে কি সাংবাদিকতা থেকে। ঠিক আছে, আমরা একটু দেখি। বাংলায় মুসলিম শাসনের প্রতিষ্ঠাতাকে। বাংলায় মুসলিম শাসনের প্রতিষ্ঠা করেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। 1204-এ তিনি লক্ষণ সেনকে পরাজিত করেন এবং নদিয়া বা লক্ষণাবতী নিজের দখলে নেন। ইতিহাস থেকে আসা প্রশ্ন, ইতিহাস থেকে আসা প্রশ্ন হচ্ছে এটা। এরপর পলাশির যুদ্ধে, ইতিহাস থেকে আসা প্রশ্ন, পলাশির যুদ্ধে নবাব বাহিনীর সাথে যুদ্ধে অংশগ্রহণকারী ফরাসি সেনাপতি কে ছিলেন? ফরাসি সেনাপতি ছিলেন সিনফ্রে। এটাও ইতিহাস থেকে আসা প্রশ্ন। নীল বিদ্রোহ ছিল একটি, ইতিহাস থেকে আসা প্রশ্ন, ইতিহাস থেকে আসা প্রশ্ন। নীল বিদ্রোহ ছিল একটি কৃষক আন্দোলন। কৃষকরা নীল চাষ করবে না বলে ঘোষণা দেয় এবং নীলকররা জোর করে যে কোনো মূল্যে তাদেরকে দিয়ে চাষ করাবেই, এরকম একটা ব্যাপার তারা চালু করতে চায়। সেই অর্থে নীল বিদ্রোহ একটি কৃষক আন্দোলন ছিল। 6 দফা কর্মসূচি, ইতিহাস থেকে আসা প্রশ্ন। 6 দফা কর্মসূচি প্রথম উত্থাপিত হয় কোথায়? আমরা জানি 6 দফা কর্মসূচি প্রথম উত্থাপিত হয়েছিল লাহোরে। লাহোরে বিরোধী দলের একটা সংবাদ সম্মেলন হচ্ছিল। লাহোরে বিরোধী দলগুলোর একটা সংবাদ সম্মেলন হচ্ছিল, মানে একটা একটা সম্মেলন হচ্ছিল। সেই সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই এই 6 দফা কর্মসূচি বা 6 পয়েন্ট এটা তিনি উত্থাপন করেন আর কি। ঠিক আছে, 6 দফা কর্মসূচি। ইতিহাস থেকে আসা প্রশ্ন। ভাষা আন্দোলনের স্মৃতি শহীদ মিনারের স্থপতিকে, এটাও ইতিহাস থেকে আসা প্রশ্ন। শহীদ মিনারের স্থপতিকে এটা জানতে চেয়েছে। কামরুল হাসান তো অবশ্যই না। কামরুল হাসান একজন চিত্রশিল্পী যাকে পটুয়া বলা হয়। এস এম সুলতান তিনিও একজন চিত্রশিল্পী। হ্যাঁ, এবং তিনি পেশিবহুল মানুষের ছবি আঁকার জন্য বিখ্যাত। জয়নুল আবেদিন না, তাকে শিল্পাচার্য বলা হয়, শিল্পাচার্য বলা হয়। হ্যাঁ, তার ছবি আঁকাতে তার যে পারদর্শিতা, তিনি বাংলাদেশের শিল্প সাহিত্যের পথিকৃৎ। তাহলে শিল্পী হামিদুর রহমান যিনি, তিনি মূলত একজন স্থপতি এবং তিনি ভাষা আন্দোলনের স্মৃতি শহীদ মিনারের স্থপতি। তাহলে এটা ইতিহাস বা 52-র ভাষা আন্দোলন। ঠিক আছে, এখান থেকে আসা। এরপর দেখি বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা দেন, এটা বাংলাদেশের মুক্তিযুদ্ধ অথবা বঙ্গবন্ধু থেকে আসা প্রশ্ন, যেটা বঙ্গবন্ধু থেকে এখন আর প্রশ্ন আসার পসিবিলিটি খুব কম। বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন এই ওয়্যারলেস মেসেজ, ওয়্যারলেস মেসেজের মাধ্যমে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। ওয়্যারলেস মেসেজের মাধ্যমে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। হ্যাঁ, এরপর আমরা দেখি দ্বীন-ই ইলাহি কি। দ্বীন-ই ইলাহি কি? আচ্ছা, এইটা হচ্ছে একাধারে এটা ইতিহাস, হ্যাঁ এটা একাধারে ইতিহাস থেকে আসা প্রশ্ন, তারপরে হচ্ছে এটা দর্শন থেকে আসা প্রশ্ন। ওকে, তাহলে আমরা দেখি দ্বীন ইলাহি হচ্ছে একটা ধর্মমত, যেটা বাদশাহ আকবর এই ধর্মমতটাকে প্রমোট করেছিলেন। সবগুলো ধর্মের সংমিশ্রণে তৈরি একটা ধর্মমত হচ্ছে দ্বীন ইলাহি। তারপরে দেখি সম্রাট হুমায়ুনকে পরাজিত করে, ইতিহাস থেকে আসা প্রশ্ন। মুঘল সাম্রাজ্যের ইতিহাস থেকে আসা। সম্রাট হুমায়ুনকে পরাজিত করে দিল্লি সিংহাসনে কে বসেছিলেন? সম্রাট হুমায়ুন চৌসার এবং বিলগ্রাম, তাই না? চৌসার এবং বিলগ্রামের যুদ্ধে পরাজিত হন। কার কাছে পরাজিত হন? শের শাহর কাছে পরাজিত হন। শের শাহর প্রকৃত নাম ছিল শের খান, কিন্তু তিনি বাদশাহ হয়ে নিজেকে শের শাহ ঘোষণা করেন এবং তার কাছেই হুমায়ুন পরাজিত হন। ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মিত হয়, ইতিহাস থেকে আসা প্রশ্ন এবং একই সাথে প্রত্নতত্ত্ব থেকে প্রশ্ন। ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মিত হয়েছিল কোথায়? কলকাতায় ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মিত হয়েছিল। ইংরেজরা নির্মাণ করেছিল। কারা নির্মাণ করেছিল?
ইংরেজরা নির্মাণ করেছিল। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রধান কার্যালয়, আইআর থেকে আসা প্রশ্ন বা ইন্টারন্যাশনাল রিলেশনস থেকে, আর এটা সাব ক্যাটাগরি হইতে পারে সংস্থা। আমরা জানি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল হচ্ছে যারা এই যে ট্রান্সপারেন্সি রক্ষা করার চেষ্টা করে, তার মানে হচ্ছে নিরপেক্ষতা স্বচ্ছতা নিশ্চিত করে, তার মানে দুর্নীতির বিরুদ্ধে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের কার্যক্রম রয়েছে। বাংলাদেশে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ নামে কাজ করে, এবং এই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রধান কার্যালয় হচ্ছে জার্মানির গুটেনবার্গ বিশ্ববিদ্যালয়ে। জার্মানির গুটেনবার্গ বিশ্ববিদ্যালয়ে হচ্ছে এদের প্রধান কার্যালয় রয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের। এরপরে দেখি 1971 সালে মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে আসা প্রশ্ন বা মুক্তিযুদ্ধ থেকে আসা প্রশ্ন। 1971 সালে দ্য কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয়? আমরা জানি দ্য কনসার্ট ফর বাংলাদেশ হয়েছিল নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে হয়েছিল। প্রশ্নটা এসেছে কোত্থেকে? মুক্তিযুদ্ধ বা মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে। পরের প্রশ্ন দেখি, স্মোক পলিউশন, এটা আইকিউ টাইপ একটা প্রশ্ন বা অ্যানালজি, ঠিক আছে, অ্যানালজিক্যাল একটা প্রশ্ন। স্মোক থেকে যদি পলিউশন হয়, স্মোকের কারণ হচ্ছে কি? পলিউশন, মানে স্মোকের ফলাফল হচ্ছে কি? পলিউশন। তাইলে এখানে ওয়াটার, পানি, পানির তো আর ফিশ ফলাফল না। হ্যাঁ, ওয়ার, ডেথ, সিগারেট প্যাকেট, আয়রন স্ট্রেংথ, এই কোনোটারই ফলাফল কোনোটা না। ওয়ার, ডেথ, হ্যাঁ, যুদ্ধ যখন হয় তখন কি হয়? মৃত্যু হয়। যেভাবে স্মোক, ধোঁয়া যখন হয় তখন পলিউশন হয়, একইভাবে যখন ওয়ার হয় তখন মানুষ মারা যায়। এই জন্য এইটাই হচ্ছে সঠিক শব্দ জোড়া, সদৃশ শব্দ জোড়া আর কি। ঠিক আছে, ওয়ার, ডেথ, কার্যকারণ সম্পর্ক নিহিত এখানে। তাহলে আইকিউ বা অ্যানালজি থেকে আসা প্রশ্ন। যমুনা নদীর উপনদী, যমুনা নদীর উপনদী, এটা ভূগোল থেকে আসা প্রশ্ন। আমি এটা বাংলাদেশের মানচিত্র যখন পড়াই তখন পড়াই, কাজে আমি এখানে মানচিত্র লিখব। যমুনা নদীর উপনদী হচ্ছে করতোয়া ও তিস্তা। করতোয়া ও তিস্তা হচ্ছে যমুনা নদীর উপনদী। বিশেষ করে করতোয়া, যেটা করতোয়া হচ্ছে সবচেয়ে বড় উপনদী যমুনা নদীর। করতোয়া হচ্ছে যমুনা নদীর উপনদী গুলোর মধ্যে সবচেয়ে বড়। বাংলাদেশের নদ নদী থেকে আসা প্রশ্ন, তাই না? এরপরে ওয়ারি বটেশ্বর প্রত্নতত্ত্ব, এটা প্রত্নতত্ত্ব থেকে আসা প্রশ্ন এবং অনেকবার আসে। প্রত্নতত্ত্ব বা আর্কিওলজি থেকে এই প্রশ্ন অনেকবার আসে। ওয়ারি বটেশ্বর আমরা জানি নরসিংদী জেলায় অবস্থিত, নরসিংদী জেলার বেলাবো থানায়, তাই না? ওয়ারি বটেশ্বর বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক স্থানগুলোর মধ্যে সবচেয়ে পুরানো একটা প্রত্নতাত্ত্বিক স্থান হচ্ছে এটা। বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক স্থানগুলোর মধ্যে সবচেয়ে পুরানো একটা প্রত্নতাত্ত্বিক স্থান হচ্ছে ওয়ারি বটেশ্বর। এরপরে আমরা দেখি মেসোপটেমিয়া সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? মেসোপটেমিয়া সভ্যতা গড়ে উঠেছিল কোথায়? আচ্ছা, মেসোপটেমীয় সভ্যতা, এটা হচ্ছে প্রাচীন সভ্যতা সমূহ। প্রাচীন সভ্যতা সমূহ, এটা আর্কিওলজির ভেতরে বা প্রত্নতত্ত্বের মধ্যে আসা প্রশ্ন আর কি মূলত। ঠিক আছে, তাহলে মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠেছিল দজলা এবং ফোরাত নদীর যে মাঝামাঝি অঞ্চল, ওই জায়গাটা ফার্টাইল ক্রিসেন্ট নামে পরিচিত ছিল। ফার্টাইল ক্রিসেন্ট বা অর্ধচন্দ্রাকৃতি মানে উর্বর জায়গা, যেটা সেই নামে পরিচিত ছিল এই মেসোপটেমীয় সভ্যতার যে অঞ্চল, দজলা ফোরাত নদীর মধ্যবর্তী অঞ্চলে মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠেছিল। তারপর দেখি কিয়োটো প্রোটোকল। কিয়োটো প্রোটোকল কোন ক্ষেত্রটির সাথে যুক্ত? কিয়োটো প্রোটোকল হচ্ছে আন্তর্জাতিক চুক্তি, মূলত আইআর থেকে আসা প্রশ্ন, চুক্তি বিষয়ক একটা প্রশ্ন। হ্যাঁ, কিয়োটো প্রোটোকল আমরা জানি, কিয়োটো প্রোটোকল হচ্ছে জলবায়ু ঝুঁকির সাথে জড়িত। জলবায়ু ঝুঁকির সাথে কিয়োটো প্রোটোকল বিষয়টা জড়িত। তাহলে কিয়োটো প্রোটোকল কোন বিষয়ের সাথে জড়িত? জলবায়ু ঝুঁকির সাথে জড়িত। কিয়োটো হচ্ছে মানে মূলত জাপানের একটা শহর, এবং সেখানে সেখানে স্বাক্ষরিত সেখানে স্বাক্ষরিত হওয়া এই চুক্তিটা হচ্ছে কিয়োটো প্রোটোকল। তারপরে দেখি 2022 সালে কোন সোশ্যাল মিডিয়া সর্বপ্রথম, এটা রিসেন্ট থেকে এবং সাংবাদিকতা থেকে আসা প্রশ্ন, সাংবাদিকতা থেকে আসা প্রশ্ন, হিউম্যান রাইটস রিপোর্ট প্রকাশ করে? কোন সোশ্যাল মিডিয়া প্রতিষ্ঠান? আমরা জানি মেটা নামে যে সোশ্যাল মিডিয়া প্রতিষ্ঠান আছে, মেটা নামে যে সোশ্যাল মিডিয়া প্রতিষ্ঠান আছে, তারা সর্বপ্রথম কি করে? বার্ষিক হিউম্যান রাইটস রিপোর্ট প্রকাশ করে। এটা সাম্প্রতিক একই সাথে এবং সাংবাদিকতা থেকে আসা প্রশ্ন। পার্ল অফ পুয়ের্তো কোন দেশে পাওয়া যায়? আচ্ছা, এইটাও কিন্তু সাংবাদিকতা থেকে আসা প্রশ্ন, কারণ এইটা নিয়ে ওই সময় পেপার পত্রিকায় অনেক নিউজ হয়েছিল। পার্ল অফ পুয়ের্তো হচ্ছে এখন পর্যন্ত পাওয়া যাওয়া সবচেয়ে বড় মুক্তা,
হ্যাঁ, বা পুয়ের্তোর মুক্তা, যেটা সবচেয়ে বড় মুক্তা হচ্ছে পার্ল অফ পুয়ের্তো, যেটা 2 কেজির উপরে ওজন আর কি, ঠিক আছে। ফিলিপাইনে পাওয়া যায়, একজন জেলে মাছ ধরতে গিয়ে এটা পায় আর কি ফিলিপাইনে, পার্ল অফ পুয়ের্তো। তারপরে দেখি কোন চুক্তিটি অটোমান সাম্রাজ্য বিলুপ্ত করে দেয়। আচ্ছা, এটাও হচ্ছে IR, ইন্টারন্যাশনাল রিলেশনস বা বিভিন্ন চুক্তি থেকে আসা প্রশ্ন। কোন চুক্তির কারণে অটোমান সাম্রাজ্য বিলুপ্ত হয়ে যায়? আমরা জানি ট্রিটি অফ সেভার্স বা সেভার্স চুক্তি, যেটা সেটার কারণেই মূলত অটোমান সাম্রাজ্য বিলুপ্ত হয়ে যায় বা বিলুপ্তির দিকে চলে যায়। এই সেভার্স চুক্তির মাধ্যমে অটোমান সাম্রাজ্য বা তুরস্কের কাছ থেকে তার যে মানে দখল করা ইউরোপের অঞ্চল সেগুলা কেড়ে নেয় ফ্রান্স। হ্যাঁ, ফ্রান্স, তারপরে হচ্ছে UK আর USA মিলে এই ট্রিটি করে অটোমান সাম্রাজ্যের কাছ থেকে তার দখল করা অংশগুলো কেড়ে নেয় এবং নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয়, ঠিক আছে। এইভাবে অটোমান সাম্রাজ্যের আস্তে আস্তে পতন ঘটে যায়। অ্যাপেকের প্রতিষ্ঠাকালীন সদস্য কয়টা ছিল? অ্যাপেকের প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল 12টা, বর্তমানে সদস্য আছে 21টা। হ্যাঁ, প্রশ্ন এসছে IR থেকে, IR এর বিভিন্ন সংস্থা, যেটা আর কি বিভিন্ন সংস্থা থেকে আসা প্রশ্ন হচ্ছে এইটা। এরপরে দেখি WTO সদর দপ্তর, সেম IR থেকে আসা, ইন্টারন্যাশনাল রিলেশনস থেকে বিভিন্ন সংস্থা থেকে আসা প্রশ্ন। আর WTO সদর দপ্তর হচ্ছে কোথায়? আমরা জানি WTO সদর দপ্তর হচ্ছে জেনেভাতে, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার যেটা, হ্যাঁ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন যেটা আর কি, ঠিক আছে, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন জেনেভাতে সদর দপ্তর। 2022 সালে মুক্তিপ্রাপ্ত হাওয়া চলচ্চিত্রের পরিচালককে? সাংবাদিকতা থেকে আসা প্রশ্ন এটা। হুম, ওই সময় মানে এইটা ওই যে গণযোগাযোগ সাংবাদিকতার প্রশ্ন আসে, সেই সেই ক্যাটাগরিতে দেয়া প্রশ্ন। মুক্তিপ্রাপ্ত হাওয়া চলচ্চিত্রের পরিচালক হচ্ছে মেজবাহুর রহমান সুমন। এটাতে ওই যে চঞ্চল চৌধুরী অভিনয় করেছিল, আমরা দেখেছিলাম তাই না। এবং এটার একটা গান খুব হিট হয়েছিল, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালো, না? হইছি আমি মন পাগেলা বসন্ত কালে, তুমি বন্ধু কালা পাখি, এটা হচ্ছে শিরোনাম ছিল, না? মেজবাহুর রহমান সুমনের 2022 সালে মুক্তিপ্রাপ্ত হাওয়া চলচ্চিত্র। কোনটি বাংলাদেশের সংবাদপত্র নয়? এই যে জার্নালিজম বা সাংবাদিকতা থেকে আসা প্রশ্ন। কোনটি বাংলাদেশের সংবাদপত্র নয় জানতে চেয়েছে। দ্য ডেইলি স্টার, বাংলাদেশের বিজনেস স্ট্যান্ডার্ড, বাংলাদেশের ফিনান্সিয়াল এক্সপ্রেস, বাংলাদেশের দ্য ট্রিবিউন। এইটা বাংলাদেশের সংবাদপত্র নয়, দ্য ট্রিবিউন বাংলাদেশের সংবাদপত্র নয়, সাংবাদিকতা থেকে আসা প্রশ্ন। বাংলাদেশের সংবিধান, এই যে সংবিধান থেকে আসা প্রশ্ন। চিন্তা বিবেকের স্বাধীনতা, চিন্তা বিবেকের স্বাধীনতার নিশ্চয়তা প্রমাণ করা হয়েছে 39-এর 1-এ। 39-এর 1-এ সংবিধানের চিন্তা ও বিবেকের স্বাধীনতার কথা বলা হয়েছে। আচ্ছা, এরপর ইউএনবির পূর্ণরূপ কি? ইউএনবির পূর্ণরূপ কি? এটাও সাংবাদিকতা থেকে আসা প্রশ্ন। সাংবাদিকতা, সাংবাদিকতা। আচ্ছা, এই যে আমি বলি সংবিধান থেকে আসা যে প্রশ্নগুলো, এগুলা কিন্তু একই সাথে পৌরনীতি, পৌরনীতি থেকে আসাও প্রশ্ন, তাই না? আচ্ছা, তাহলে ইউএনবির পূর্ণরূপ? ইউনাইটেড নিউজ অফ বাংলাদেশ, ইউনিভার্সাল নিউজ অফ বাংলাদেশ, ইন্টারন্যাশনাল নিউজ অফ বাংলাদেশ, ইউনাইটেড নিউজ বাংলাদেশ। ইউএনবির পূর্ণরূপ কি? ইউনাইটেড নিউজ অফ বাংলাদেশ। ইউনাইটেড নিউজ অফ বাংলাদেশ হচ্ছে ইউএনবির পূর্ণরূপ। OTT প্ল্যাটফর্ম চরকির কার্যক্রম কবে শুরু হয়? চরকির কার্যক্রম, এটাও সাংবাদিকতা, রিসেন্ট, সাম্প্রতিক। হ্যাঁ, এই বিষয়গুলোকে কাভার করে। আচ্ছা, তাহলে আমরা জানি যে চরকির কার্যক্রম শুরু হয় 2021 সালে। হ্যাঁ, OTT প্ল্যাটফর্ম চরকি, চরকির কার্যক্রম শুরু হয় 2021 সালে। আচ্ছা, এরপর এরপর বাংলাদেশ টেলিভিশন কত সালে সম্প্রচার শুরু করে? এইটাও সাংবাদিকতা থেকে আসা প্রশ্ন। এই জায়গাতে সাংবাদিকতা ক্যাটাগরির মধ্যে পড়বে এটা। আমরা জানি 1964 সালে বিটিভি তার সম্প্রচার শুরু করে। 1964 সালে বিটিভি তার সম্প্রচার শুরু করেছিল, সাংবাদিকতা থেকে আসা একটা প্রশ্ন এটা। তারপরে ঘূর্ণিঝড় মোখার নামকরণ করে কোন দেশ? নর্মালি যে দেশের পাশে ঘূর্ণিঝড় হয়, হ্যাঁ, বা যে দেশের পাশে ঘূর্ণিঝড় উৎপন্ন হয় আর কি, সেই দেশ থেকে ওই ঘূর্ণিঝড় মোখা বা ওই ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়। এটা একটা সাম্প্রতিক প্রশ্ন এবং একই সাথে এটা সাংবাদিকতা বিষয়ক প্রশ্নও বটে, ঠিক আছে। তাহলে ঘূর্ণিঝড় মোখার নামকরণ করেছিল ইয়েমেন। ইয়েমেনের একটা শহর আছে যেটার নাম হচ্ছে মোখা। হ্যাঁ, সেই মোখা শহরে একটা কফি উৎপাদন হয়, সেই কফির নাম হচ্ছে মোখা। হ্যাঁ, তোমরা যদি কফি হাউস গুলাতে যাও, যেগুলো অনেক ভালো কফি বানায়,
হ্যাঁ সেগুলাতে, তাইলে দেখবা ওখানে মোকা নামে কফি তারা বিক্রি করে। এই যে মোকা যেটা বা মোখা যেটা, এটা হচ্ছে তোমার ইয়েমেনের একটা শহর যেটা কফির জন্য বিখ্যাত। এইবার যদি আমরা একটু প্রশ্ন বিশ্লেষণটা একটু দেখার চেষ্টা করি, তাহলে আমরা প্রশ্ন বিশ্লেষণ দেখে সহজে বুঝতে পারবো যে আসলে ভাগাভাগিটা কিভাবে হয়েছে। লক্ষ্য করো যে এখানে সাম্প্রতিক, সাম্প্রতিকের মধ্যে কিন্তু শুধু সাম্প্রতিকই না, বরঞ্চ এর মধ্যে ওই যে গণযোগাযোগ সাংবাদিকতার ব্যাপার আছে, অনেক কিছু আছে। এরপরে আন্তর্জাতিক সম্পর্ক, খেলাধুলা, পুরস্কার, দর্শন, সাংবাদিকতা, হ্যাঁ, এরপরে সংবিধান, অর্থনীতি, ভূগোল, মানচিত্র, ইতিহাস, এবং 12 নম্বরে আমরা যোগ করে দেব প্রত্নতত্ত্ব, তাই না? এই আন্তর্জাতিক সম্পর্ক থেকে আমরা দেখেছি যে বি ইউনিটে প্রশ্ন আসে 2টা, সি ইউনিটে কিন্তু প্রশ্ন আসে অনেক, 8টা থেকে 10টা পর্যন্ত প্রশ্ন আসতে পারে। তাহলে বি ইউনিটে আন্তর্জাতিক সম্পর্কের প্রশ্ন কম আসলেও, 2টা 3টা 4টা আসলেও, আমরা দেখেছি সি ইউনিটে কিন্তু 7টা 8টা 10টা পর্যন্ত প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্ক থেকে হয়। এরপরে সাম্প্রতিক প্রশ্ন আমরা দেখেছি সি ইউনিটে অনেক বেশি হয়, বি ইউনিটে কম হয়, তাই না? তারপরে পুরস্কার থেকে প্রত্যেক ইউনিটে 1টা বা 2টা প্রশ্ন আসে। হ্যাঁ, এরপরে হচ্ছে আমরা দেখি গণযোগাযোগ সাংবাদিকতা থেকে কিন্তু বি ইউনিটে প্রশ্ন আসতে পারে, নাও আসতে পারে, কিন্তু সি ইউনিটে কিন্তু 8টা থেকে 10টা প্রশ্ন আমরা দেখছি আসছে। প্রত্নতত্ত্ব থেকে আমরা দেখেছি বি ইউনিটে 1টা বা 2টা প্রশ্ন আসে, কিন্তু মানে সি ইউনিটে মোটামুটি 5টা বা 6টা করে প্রশ্ন, এখানে 1টা বা 2টা আসলেও সি ইউনিটে 5টা বা 6টা প্রশ্ন এই প্রত্নতত্ত্ব থেকে থাকে, তাই না? যেটা আমরা দেখলাম। ভূগোল থেকে আমরা দেখেছি প্রশ্ন থাকে, অর্থনীতি থেকে কিন্তু প্রশ্ন থাকে মূলত বি ইউনিটে বেশি, সি ইউনিটে থাকতেও পারে নাও থাকতে পারে, বাট বি ইউনিটে কিন্তু সবসময় আমরা দেখছি প্রশ্ন বেশি থাকছে অর্থনীতি থেকে, কারণ অর্থনীতি তো পড়ানো হয়। আর একটা বিষয়, সেটা হচ্ছে এই যে সংবিধানের কথা যে আমি বলেছি, সংবিধানের সাথে এটা কিন্তু পৌরনীতির অন্তর্ভুক্ত, কাজেই পৌরনীতি থেকে প্রশ্ন বেশি থাকে মূলত বি সি দুটোতেই প্রশ্ন থাকে, সংবিধান এই দুটোতেই গুরুত্বপূর্ণ, তাই না? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি প্রশ্ন বিশ্লেষণে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি জাহাঙ্গীরনগর প্রশ্ন করার ক্ষেত্রে বরঞ্চ বেশ সিম্পল, এবং জাহাঙ্গীরনগর প্রশ্ন করার ক্ষেত্রে বেশ স্বচ্ছ, কারণ তারা বলেই দেয় যে তারা কোন টপিক থেকে প্রশ্ন করবে। যেমন তারা বলে তারা গণযোগাযোগ সাংবাদিকতা থেকে প্রশ্ন করবে, তারা বলে তারা আইআর থেকে প্রশ্ন করবে, এবং আলাদা আলাদা করা থাকে, এটাতে 8টা 10টা করে নাম্বার এগুলাতে আলাদা করা থাকে, ঠিক আছে, পুরাপুরি ভাবে। তাহলে আমরা দেখলাম বি এবং সি ইউনিটের প্রশ্ন বিশ্লেষণের একটা ব্যাপার। এইবার এই যে এতক্ষণ ধরে তোমাদের সামনে প্রশ্ন বিশ্লেষণ হলো এবং তোমাদেরকে দেখায় দেয়া হলো, তোমাদেরকে এখন একটা ছোট্ট বিষয় আমি একটু দেখাইতে চাই ভাই। সেটা হচ্ছে সেটা হচ্ছে যে তোমরা যারা এতক্ষণ ধরে তোমরা যারা এই লাইভটা দেখছো, তোমাদেরকে আমি একটা জিনিস এখন দেখাইতে চাই। সেটা হচ্ছে যে তোমাদের আহ, এই যে তোমরা মানে এতক্ষণ ধরে তোমাদের যেটা পড়াইলাম বা তোমাদের যেটা দেখালাম, এখন তোমাদেরকে একটা ছোট্ট বিষয় আমি একটু দেখাবো যে আহ, এই যে পড়ালাম এইটার সাথে তোমাদের টোটাল যে টপিকগুলো তোমাদের দেখালাম, যে টপিকগুলো তোমাদের পড়ালাম, তার সাথে তোমাদের আমাদের কোর্স আউটলাইনের ঠিক কতটুকু মিল আছে, বা আমাদের কোর্স আউটলাইনের ঠিক কতটুকু তোমরা এখান থেকে পাবা, বা কোর্স আউটলাইনের সাথে এটা মিলে কিনা। তো আমি যদি তোমাদেরকে একটু দেখাতে যাই, আমাকে একটু 1 মিনিট সময় দাও, আমি তোমাদেরকে বিষয়টা একটু দেখাই দিই ক্লিয়ারলি। যে দেখো আমাদের আমাদের যে কোর্স আউটলাইন, সেটা যদি আমরা, তোমরা যদি একটু দেখো সাধারণ জ্ঞান কোর্স আউটলাইনে দেখো, একদম প্রথমে আমরা যে প্রশ্ন বিশ্লেষণ করছি এই প্রশ্ন বিশ্লেষণটা রয়েছে। তোমরা দেখছো যে এখানে প্রশ্ন বিশ্লেষণ, এই যে গুচ্ছ বিশ্ববিদ্যালয়, প্রশ্ন বিশ্লেষণ বিইউপি, প্রশ্ন বিশ্লেষণ চট্টগ্রাম, প্রশ্ন বিশ্লেষণ রাজশাহী, প্রশ্ন বিশ্লেষণ জাহাঙ্গীরনগর, এইভাবে তোমাদের প্রশ্ন বিশ্লেষণ হবে, এবং এইগুলো আমরা ফ্রি ক্লাস হিসেবে রেখেছি। তার মানে এই ক্লাসগুলো ফ্রি ক্লাস যাবে, এইটা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টরা যেমন পাচ্ছে, তেমনি ভাবে আমাদের ফেসবুকেও এই ক্লাসগুলো লাইভ দিয়ে দেওয়া হচ্ছে, যেন তোমরা সবাই দেখতে পারো। এখন এই প্রশ্ন বিশ্লেষণ ক্লাসগুলোর মধ্যে দেখো, এই প্রশ্ন বিশ্লেষণ ক্লাসগুলোর মধ্য দিয়েই কিন্তু আমাদের মোটামুটি একটা বোঝাপড়া পরিষ্কার হয়ে যাচ্ছে যে আসলে আমাদের কিভাবে আমরা আমরা পড়বো, বা কিভাবে আমরা পারবো, বা কিভাবে আমরা সামনের দিকে আগাবো, কি পড়তে হবে আমাদেরকে, এই বিষয়টার বোঝাপড়াটা পোক্ত হয়ে যাচ্ছে। এইবার দেখো টপিক ভিত্তিক ক্লাস যখন শুরু হচ্ছে, তখন দেখো আমরা ভূগোলের ক্লাস করছি, কি করছি, ভূগোল আমরা পড়ছি না, ভূগোল পড়ছি।
তারপরে দেখো এই ভূগোলে আমরা কি পড়ছি, যে মানচিত্র বুঝবো কিভাবে, মহাদেশ মহাসাগর, এশিয়া মহাদেশ, আফ্রিকা মহাদেশ, উত্তর আমেরিকা মহাদেশ, ইউরোপ মহাদেশ, দক্ষিণ আমেরিকা, ওশেনিয়া, এইসব মহাদেশ। এবং এই যে মহাদেশের দেশ প্রণালী, দ্বীপ অঞ্চল, এগুলো আলাদা আলাদা করে আমরা পড়ছি। এর মধ্যে তোমার মানচিত্রের যত গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেগুলো আন্তর্জাতিক সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ, যেগুলো ভূগোল ক্যাটাগরির জন্য গুরুত্বপূর্ণ, সবই কিন্তু প্রায় চলে আসছে। আবার এরপরে দেখো আমরা পড়ছি বায়ুমণ্ডল, মহাবিশ্ব, পৃথিবীর আবর্তন। এইটা পড়ে এইগুলা কিন্তু ভূগোলের অন্তর্ভুক্ত বা ভূগোলের আলোচনার বিষয় কিন্তু এগুলোই। কিন্তু তারপর আমরা আবার ভূগোলের একদম টেক্সট বইয়ের প্রথম দ্বিতীয় পত্র থেকে ক্লাস আমরা দিচ্ছি সরাসরি, মানে প্রথম দ্বিতীয় পত্র থেকে তোমরা সরাসরি ক্লাস পাচ্ছ। এরপর বাংলাদেশের মানচিত্র, পরিচয়, সীমান্ত পরিচয়, প্রশাসনিক ইউনিট, নানা ভৌগোলিক উপনাম, এই বিষয়টা থাকছে। ভূপ্রকৃতি, নদ নদী, সমুদ্র সীমা, সমুদ্র জলবায়ু, দুর্যোগ, এই যে করতোয়া, যমুনা নদী, উপনদী, হ্যাঁ, শাখা নদী, এই বিষয়গুলো কিন্তু এখানে আলোচনা হয়। এরপর থাকছে সমাজ বিজ্ঞান, যেটা গুচ্ছ বিশ্ববিদ্যালয়ভুক্ত, মানে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে পরীক্ষা হয় সেটার জন্য। এরপর আমরা যদি পরের স্লাইডে যাই, আমরা যদি পরের স্লাইডে যাই, আহ আমরা যদি পরের স্লাইডে যাই তাহলে আমরা বুঝতে পারবো যে, হ্যাঁ, এই যে এরপরে আমরা দেখি ইতিহাস প্রথম পত্র দ্বিতীয় পত্র, ইতিহাস প্রথম পত্র দ্বিতীয় পত্র। তারপরে দেখি এই যে ইতিহাস দ্বিতীয় পত্রের ক্লাস, এইখানে একদম ইতিহাসের থেকে যে প্রশ্নগুলো আসে জাহাঙ্গীরনগরে বা অন্যান্য জায়গায়, বিশেষ করে আজকে ইতিহাসের কি পরিমাণ প্রশ্ন আসে এটা আমরা দেখেছি। পুরো ইতিহাসটা এখানে কাভার করবে, একদম প্রাচীন বাংলার ইতিহাস থেকে বাংলাদেশের ইতিহাস, এখানে ভাষা আন্দোলন, দেশভাগ, অসহযোগ আন্দোলন হয়ে একদম মুক্তিযুদ্ধ পর্যন্ত, এবং পৃথিবীর প্রাচীন সভ্যতার ইতিহাস, বিভিন্ন বিপ্লব, প্রথম বিশ্বযুদ্ধ, জাতিপুঞ্জ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, জাতিসংঘ, এইগুলা তোমরা দেখেছো যে এইগুলা থেকে কি পরিমাণ প্রশ্ন আসে। এই যে আইআর বা আন্তর্জাতিক সম্পর্কের পুরোটাই কিন্তু প্রায় এখান থেকে কাভার হয়ে যায়। এর সাথে গুচ্ছের জন্য থাকছে যুক্তিবিদ্যা স্পেশাল ক্লাস। তারপরে বিশ্বের নানা চুক্তি, চুক্তি থেকে কি পরিমাণ প্রশ্ন আসে আইআর আমরা দেখেছি। বিশ্বের নানা চুক্তি, বিরোধপূর্ণ অঞ্চল, বিরোধী রীতিবৃত্ত, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। আইসিটি নিয়ে আলোচনা হবে দুটো ক্লাসে, আলাদা আলাদা ক্লাসে। এরপরে যে পৌরনীতি, সুশাসন, মূল্যবোধ, পরিচিতি, আইন, আইনের শাসন, এখানে বেসিক বিষয় থাকছে পৌরনীতির। তার সাথে সংবিধান সরকারের বিভাগ নিয়ে আলাদা ক্লাস থাকছে, সংবিধান সরকারের বিভাগ সমূহ নিয়ে এখানে আলাদা ক্লাস থাকছে। এরপর 3 নাম্বার আইসিটি ক্লাস হবে। তারপর অর্থনীতির মৌলিক ধারণা, চাহিদা, যোগান, উৎপাদন, বাজার, অর্থনীতির বেসিক ক্লাস, বিশ্ব অর্থনীতি, অর্থনৈতিক প্রতিষ্ঠান, সংস্থা, ব্যাংক, বীমা, নতুন অর্থনৈতিক ধারণা, আমদানি রপ্তানি, অর্থনীতির ক্লাস। এরপরে অর্থনীতি প্রথম পত্র বই থেকে সরাসরি আলোচনা, অর্থনীতি প্রথম পত্র। তারপরে আবার বাংলাদেশের অর্থনীতি, বাজেট, অর্থনৈতিক সমীক্ষা, বাংলাদেশের সম্পদ শিল্প, এগুলো থাকবে। বাংলাদেশের জনসংখ্যা নৃতাত্ত্বিক সূচক, এখানে উপজাতি নিয়ে আলোচনা করা হবে। পরিবহন, যোগাযোগ, তথ্য প্রযুক্তি, এখানে সাম্প্রতিক বিষয় সহ আলোচনা করা হবে। এরপরে অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় ক্লাস, বাংলাদেশের শিক্ষা, জাতীয় বিষয়গুলি, সংস্কৃতি, ব্যক্তিত্ব পুরস্কার, খেলাধুলা, এগুলা কিন্তু সাংবাদিকতার মধ্যে পড়ে। ঠিক আছে। এরপরে প্রত্নতত্ত্বের জন্য আলাদা ক্লাস থাকবে, আইসিটির আবার আলাদা ক্লাস থাকবে, আন্তর্জাতিক সম্পর্কের বিষয়গুলোর আলাদা ক্লাস থাকবে, এবং সাম্প্রতিকও আমরা পুরাপুরি কাভার করব এই জায়গাতে। কাজেই তোমরা যারা মনে করছো যে আমরা আসলে শেষ পর্যন্ত এই কোর্স আউটলাইন আমাদের পুরা কাভার হবে কিনা, ভাইয়া আমরা এই পড়লেই হবে কিনা, এরকম অনেক প্রশ্ন আসছে, তোমরা আশা করি ইজিলি বুঝতে পারবা বিষয়টা। এছাড়া দেখো একদম শেষে সুপার শর্ট ক্লাস হবে, বিইউপির জন্য দুটো, জাহাঙ্গীরনগরের জন্য দুটো, চট্টগ্রাম ইউনিভার্সিটির জন্য দুটো, রাজশাহীর জন্য একটা, গুচ্ছের জন্য একটা সুপার শর্ট ক্লাস। তার মানে আমরা ওইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলো সমাধান করবো একসাথে, এবং সমাধান করে আশা করি তোমরা পরীক্ষায় গেলে কিছু প্রশ্ন তোমরা এখান থেকে সরাসরি কমনও পেয়ে যাইতে পারো, অন্তত টপিক গুলো কমন পাবা বা বুঝতে পারবা। তোমাদের কনফিডেন্স বুস্ট আপ করতে এই বিষয়টা খুব হেল্প করবে। এই সুপার শর্ট ক্লাস যেগুলো, সেগুলো একটা সাজেশনস ক্লাসের মধ্য দিয়ে এটা ঘটবে। তাহলে তোমরা মোটামুটি আশা করি যে বুঝতে পারছো যে আসলে এই যে টপিকগুলো দেখলে, এই যে আন্তর্জাতিক সম্পর্ক, খেলাধুলা, এই যে পুরস্কার, দর্শন, সাংবাদিকতা, সংবিধান, অর্থনীতি, ভূগোল, প্রত্নতত্ত্ব, মানচিত্র, ইতিহাস, তোমরা দেখেছো যে ওইখানে আমাদের কোর্স আউটলাইন প্রত্যেকটা বিষয় কিভাবে কাভার করে। আমাদের কোর্স আউটলাইনে প্রত্যেকটা বিষয় নিয়ে এভাবেই একদম সুন্দর করে আলাদা আলাদা ক্লাস দেয়া আছে। অর্থনীতি নিয়ে তোমার সমস্যা, অর্থনীতিতে 3টা আলাদা ক্লাস দেয়া আছে। ঠিক আছে, একদম প্রথম পত্রে 3টা আলাদা ক্লাস দেয়া আছে। আইসিটিতে তোমার সমস্যা, আইসিটিতে 3টা আলাদা ক্লাস দেয়া আছে। এমনকি ম্যাথ এবং আইকিউ এর তোমরা ক্লাস পাবা, বললাম তো যে 8টার মতো ক্লাস তোমরা পাবা।
এবং কোনো ক্লাস 8টা ক্লাস হওয়ার কথা, তোমরা 8টা ক্লাস তো পাবাই, তার সাথে দেখা যাবে আরো সলভ ক্লাস মিলাই এক্সট্রা পাবা। যেমন আমার কোর্স আউটলাইনে যতগুলো ক্লাস আছে শেষ পর্যন্ত দেখা যাবে এর চেয়ে মিনিমাম 4টা 5টা অতিরিক্ত ক্লাস হবে, কম ক্লাস হওয়ার কোনো সুযোগ নেই। এটা হচ্ছে বিষয়। কাজেই তোমরা ভাই একটু ঠান্ডা মাথায় থাকো, যারা কোর্সে এখনো এনরোল করো নাই এনরোল হয়ে যাও, যারা এনরোল করেছে একটু ধৈর্য ধরো, তোমরা দেখো তোমাদের জন্য সবচেয়ে বেস্ট আউটকামটা আসবে। এবং তোমরা একসময় মনেই করবা যে এই টাকায় এরকম সেবা দেয়া যায়, এটা পসিবল, এরকম মনে করবা তোমরা, এবং তোমরা বলবা এক সময় যে ভাইয়া এইটা এক্সপেক্ট করি নাই মানে মানে পজিটিভ ভাবে বলবো আর কি, যে এটা এক্সপেক্ট করি নাই বা এত এক্সপেক্ট করি নাই ভাই, সবাই বলেছে। হ্যাঁ, এবং এই সবার বলা কথা নিয়ে আমরা এই পর্যন্ত এসেছি, তোমাদের ভালোবাসা নিয়ে আমরা এই পর্যন্ত এসেছি। আশা করা যায় যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আজকের প্রশ্ন বিশ্লেষণ তোমাদের জন্য মোটামুটি ফলপ্রসূ হয়েছে, বা তোমরা মোটামুটি বুঝতে পেরেছো যে প্রশ্ন আসলে ঠিক কিভাবে আসতে পারে, কি রকম প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, তো আমরা আজকের ক্লাস শেষ করে দেব। তার আগে আমরা একটু যদি দেখার চেষ্টা করি। ওকে, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। কোশ্চেন অ্যানালাইসিসে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি অ্যাড করা হয়নি এটা বলছে। আচ্ছা, কোশ্চেন অ্যানালাইসিসে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাড থাকুক না থাকুক ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়টা অবশ্যই অবশ্যই কোশ্চেন অ্যানালাইসিস হবে। ঠিক আছে, বিগত 3 বছরের প্রশ্ন বিশ্লেষণ হবে, এবং তোমরা ডিটেল সেখান থেকে তোমরা জানতে পারবা, তোমাদেরকে দেখাই দেওয়া হবে। ওকে, তো তাহলে তোমরা সবাই ভালো থাকো ভাইয়া, সুস্থ থাকো। আমি আসলে দুঃখিত, আমার 2 দিন ধরে গলায় প্রচন্ড ব্যথা এবং সর্দিতে এমন একটা অবস্থা যে আমি আসলে কথাই বলতে পারছি না। সেইখানে তোমাদেরকে আমি ভাবছিলাম যে ক্লাস কিভাবে নিব। আলহামদুলিল্লাহ তোমাদের সাথে ক্লাস করার একটা চমৎকার অভিজ্ঞতা ছিল। তো ক্লাসে যদি গলার সমস্যার কারণে বা কোনো কারণে তোমাদের সাথে আসলে সর্বোচ্চটা আমি দেওয়ার চেষ্টা করেছি, তোমরা কতটুকু নিতে পেরেছো বা আমি কতটুকু দিতে পেরেছি সেটার পর্যালোচনা তো অবশ্যই পরে হবে। তোমরা সবাই ভালো থাকো ভাইয়া, সুস্থ থাকো। ইনশাআল্লাহ পরবর্তী সপ্তাহে পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। স্যার, আল্লাহ আমার একটা হাফেজ। কোশ্চিন ছিল। হ্যাঁ হ্যাঁ, বলো ভাই। মানে অর্থনীতি দ্বিতীয় পত্র বইটা আমার হচ্ছে মানে অর্থনীতি ছিল না এইচএসসি তে। তো অর্থনীতি দ্বিতীয় পত্র মানে থাকাটা জরুরি বললেন, তো এটা কি রাখতে হবে? অর্থনীতি প্রথম পত্রটা সবচেয়ে জরুরি, আর কথা হচ্ছে তোমাদের যা পড়তে হবে সেটা তোমাদের আলাদা করে আমাদের কোর্সে পুরোপুরি পড়াই দেওয়া হবে। তোমার যদি অর্থনীতি নাও থাকে, তুমি আমাদের কোর্সের ক্লাসগুলা করলে তোমার জন্য যথেষ্ট হবে। বুঝতে ও পেরেছো, একদম মানে চ্যাপ্টার ওয়াইজ পড়াই দেওয়া হবে তোমাদেরকে। হ্যাঁ বলো। মানে পেজ থেকে মানে ওই আপনি বলেছিলেন যে মানে যারা মানবিক থেকে মানবিক আর বিভাগ পরিবর্তন তাদের জন্য একটা বুক লিস্ট দিছিলেন মানে বোর্ড বইয়ের। তো সেখান থেকে আবার অর্থনীতি দ্বিতীয় পত্র বইটা মানে সংগ্রহ করলাম, এজন্য প্রশ্ন জিজ্ঞেস করলাম। অর্থনীতি প্রথম পত্রটা সবচেয়ে বেশি লাগে, দ্বিতীয় পত্রটা কম দরকার হয়। অর্থনীতি দ্বিতীয় পত্র থেকে খুব বেশি প্রশ্ন আসার কিছু নাই, খুব কম আসে, 1টা 2টা প্রশ্ন মাঝে মাঝে আসে। দ্বিতীয় পত্র থেকে প্রশ্ন আসে খুব কম, ফার্স্ট পেপার থেকে প্রশ্ন আসে অনেক বেশি। ঠিক আছে। ও আচ্ছা, ঠিক আছে। ওকে ভাইয়া, তাহলে আজকের মতো শেষ করে দিই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।